আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। দেখো, আজকে আমরা এমন একটা পেইড ব্যাচের ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে শুধু প্রথম ক্লাস, সেই জন্য আমরা ফেসবুক লাইভ অন করেছি। এটা মনে করো না শুধু যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্য ক্লাস, তাদের আসলে মূলত তাদের জন্যই ক্লাস। কিন্তু আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানের একটা নিয়ম রুলস হলো একটাই, সে হলো কি আমরা প্রথম ক্লাসটা আমরা কি করি, ফেসবুক লাইভে করি, যেন আমরা আসলে দেখো ক্লাসটা কেমন নেই, পাশাপাশি আমাদের ক্লাসটা কেমন হয় তোমরা কি বুঝতে পারো কি না, অনেকজন অনেকভাবে কি বলে থাকে। পাশাপাশি সেইটা দূর করার জন্য আমরা প্রথম ক্লাসটা তোমাদের লাইভে নিয়ে এসেছি, ফেসবুক লাইভে। আশা করি দেখো ভালো লাগবে আর আমাদের সাথে থাকো। আর আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আসলে এটা বলো, আর সবাই দ্রুত জয়েন হয়ে যাও। পাশাপাশি সবাই কি কমেন্টের মাধ্যমে জানাও আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেখো, সবাই একটু জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর কমেন্টের মাধ্যমে জানাও আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর আশা করি তোমরা আজকে এমন বিষয়গুলো শিখতে চাচ্ছ যেগুলো কি সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, কিন্তু আমরা কি ভুল করেছি, বা আজকে এই ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তোমাদের সামনে এসেছি একটা লাইভ ক্লাস নিয়ে, যেটা থেকে আজকে আমরা বিড়াল বিলাসী এবং বাংলা ভাষার রীতি বিভাজন, ব্যাকরণ, ইতিহাস এবং কি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, পাশাপাশি বর্ণ, ধ্বনি সকল বিষয় নিয়ে আলোচনা করব। এন্ড এমসিকিউ আমরা সলভ করব। পাশাপাশি আজকে আমরা আগে লাইভ ক্লাস করব, তারপরে আমরা কি 20-30 মিনিট আগে বা আধা ঘন্টাতে আমরা এমসিকিউ কি করব, সমাধান করব। তোমরা বুঝতে পারবা আসলে কি তোমরা আসলে পরে বুঝলা কি না বুঝোনি, এটা তোমরা বুঝতে পারবা। দেখো তাহলে তোমরা সবাই, আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু দ্রুত কমেন্টটা করো, জানাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দ্রুত জানাও। তো সবাই জানাও ভাইয়ারা, সবাই জানাও, দ্রুত জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমরা ক্লাসটা শুরু করে দেব। দেখো, তো সবাই দ্রুত জানাও ভাইয়া, সবাই দ্রুত জানাও, আর সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। দেখো, শুরু করি আমরা ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম, সবার সালামের জবাবে একসাথে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। দেখো, আশা করি তোমরা আজকে, যেই গরম পড়ছে, দেশের অবস্থা, গরমের অবস্থা, এই গরমের মধ্যে ধৈর্যশীল হয়ে তোমরা ক্লাসটা করো, আশা করি অনেক কিছুই জানতে পারবা। দেখো, আমরা সর্বপ্রথম আলোচনা করব বাংলা ব্যাকরণ এবং সাহিত্য লেকচার অন নিয়ে। যেমন আমাদের আজকের পড়া হলো লেকচার শিট অন। ওকে, তাহলে মনে রাখবা লেকচার শিট অনে আমরা কি এক নম্বর লেকচার শিট। দেখো, এখানে আমরা শিখবো বাংলা ব্যাকরণ এবং সাহিত্যর কিছু অংশ, যেগুলো কি বিশ্ববিদ্যালয় তথা সকল জায়গায় পরীক্ষাতে আসে, কিন্তু আমরা পারি না। দেখো, আমরা আজকে শিখবো হলো বিড়াল বিলাসী, বাংলা ভাষা রীতি এবং বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ভাষা ধ্বনি, বর্ণ প্রকাশ এবং বর্ণ পরিবর্তনের নিয়মগুলো শিখবো। আর তোমরা আমাকে আর নতুন ভাবে পরিচয় দেওয়ার কিছু নাই, সবাই চেনো, সবাই জানো। আসলে দেখো, তোমরা সবাই অ্যাড হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করে দেই ভাইয়ারা। দেখো, আমি সর্বপ্রথম একটু বিড়াল নিয়ে কথা বলি। এই বিড়াল, যেহেতু বিড়াল সর্বপ্রথম আছে হলো বিড়াল নিয়ে কথা বলি। বিড়াল লিখেছেন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বিড়াল কবিতা বা এই বিড়াল গল্পটা নেওয়া হয়েছে কমলাকান্তের দত্ত থেকে। এখন মনে রাখবা, এই যে বিড়াল কবিতা, বিড়াল গল্পটা, এটা আসলে মূলত বিড়ালের কাহিনী। ওকে, বিড়ালকে একটা কি, বিড়াল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে একটা বিশাল কাহিনী। সেই কাহিনীটা কেমন আসলে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন চার পায়ের উপর বসিয়া হুকা খাইতেছিলেন আর ঝিমাইতেছিলেন, তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে বিড়াল কবিতায়, বিড়াল গল্পে কোন মাদক দ্রব্যের কথা উল্লেখ আছে, তাহলে কোটা কি হবে ভাইয়া, হোকা। ওকে, হোকা একটা কি মাদক দ্রব্য, এই জায়গায় কি হবে আসতে পারে বিড়াল কবিতায় কোন কি নেশাদ্রব্যের নাম উল্লেখ আছে, তাহলে হবে কি হোকা। আর চার পায়া শব্দের অর্থ মনে রাখবা হলো চকি বা টুল জাতীয় বা চেয়ার জাতীয় কিছু দ্রব্য, একটা কথা মনে রাখবা। আর বিড়াল লিখেছেন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানার আসলে অনেক কিছুই আছে। যেমন তোমরা একটা কথা মনে রাখবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এন্ড কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে মনে রাখবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন। 1838 সালে 26শে জুন জন্মগ্রহণ করে, এই প্রশ্নটা মনে রাখবা। 1838 সালে কত জুন, 26শে জুন জন্মগ্রহণ করেন। আর একটা কথা মনে রাখবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করে কত সালে, 1894 সালে। 1800 কত সালে, 94 সালে, সরি 1800। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে 1894 সালে, এই কথাটাও মনে রাখবা। ওকে, তাহলে আসতে পারে কিন্তু 8 এপ্রিল। ওকে, এই কথাটা মনে রাখবা। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কি জানলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন হলো 1838 সালে 26 তারিখে, 26শে জুন, আর মৃত্যুবরণ করেন 1894 সালে 8 এপ্রিল। ওকে,
তাহলে এই কথাটা তোমরা মনে রাখবা। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে কমলাকান্তের দপ্তর, যে কমলাকান্তের দপ্তর থেকেই তোমাদের এই বিড়াল গল্পটা নেওয়া হয়েছে। ওকে, তাহলে আসতে পারে কিন্তু বিড়াল গল্পটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর একটা কি উপন্যাস, সেই উপন্যাস থেকে বিড়াল গিয়ে গল্পটা নেওয়া হয়েছে। ওকে, আবার একটা কথা মনে রাখবা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি মনে করো উপন্যাস আছে, তাই হলো আনন্দমঠ এবং এবং রাজসিংহ, এগুলো তোমরা মনে রাখবা। ওকে, রাজসিংহ। ওকে, তাহলে কি আনন্দমঠ, রাজসিংহ এগুলো তোমরা মনে রাখবা। এবং এবং দেখো কি করে তোমরা মনে রাখবা, বিষবৃক্ষ। ওকে, বিষবৃক্ষ এটা মনে রাখবা। আর কমলাকান্তের দপ্তর এটা একটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, এগুলো তোমরা কি মনে রাখবা ভাই। তাহলে কমলাকান্তর দপ্তর এই উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে প্রকাশ করেন, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, যেহেতু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে মনে রাখবা কমলাকান্তের দপ্তর একটা কি উপন্যাস, এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করেন হলো 1875 সালে। এই প্রশ্নটা মনে রাখবা, কত সালে? 1875 সালে প্রশ্ন কিন্তু আসতে পারে। আর আমাদের শীটে কিন্তু এসব সকল প্রশ্নই ভালোভাবে গুছিয়ে দেওয়া আছে, তোমরা শীট করলেই দেখতে পারবা। ওকে, দেখো তাহলে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু আমরা আলোচনা করলাম, বিড়াল সম্পর্কে। আসলে বিড়াল গল্পটা এমন ভাবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন চার পায়ের উপর বসিয়া রুয়াকে মানে বারান্দাতে বসিয়া যখন কি হোকা খাইতেছিলেন আর জিমাইতেছিলেন, এমন সময় বিড়ালটা কি করলো, এমন সময় বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাভীর, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিদিন যে দুধ পান করে সেই দুধটা কি করলো, বিড়াল খেয়ে গেল। ওকে, বিড়াল খেয়ে যাওয়ার পরে দেখো কি হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালকে মারার জন্য সব সময় কি করতে, হাতে লাঠি নিয়ে বা হাতে কি হাতের পাশে যা পায় তাই নিয়ে কি করলো, সবসময় তাড়াহুড়ো করলো। এমন সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করলেন, বিজ্ঞ লোকের কাছে, অর্থাৎ সমাজপতি বা দলপতি। ওকে, মনে রাখবা একটা দেশের বা একটা গ্রামের কিন্তু কি আছে, একটা ইউনিয়ন বা ইউনিয়ন আছে, ইউনিয়নে একটা কি আছে, ওয়ার্ড মেম্বার আছে। তারপরে মনে রাখবে ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, যেমন আমরা জানি সাধারণত 13 জন মেম্বার নিয়ে ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। তেমনি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করলেন, বিজ্ঞ লোকের কাছে, অর্থাৎ এই যে সমাজপতি, যে সমাজের প্রধান, তার কাছে কি করলেন, বিচার দিলেন। কি বিচার দিলেন ভাই? বিচারটা দিলেন কি, বিড়ালটা আসলে কি করলো, আমার দুধ খেয়ে গেছে, বিজ্ঞ লোক তুমি আসলে বিচারটা করো। তখন বিজ্ঞ লোকের কাছে বিড়াল যে হাজির হলো, বিজ্ঞ লোক যখন কি করলেন, বিড়ালে বিচার করার জন্য ডাকলেন, তখন বিড়াল কি করলো, বিড়াল বলল, হুজুর বিজ্ঞ লোক, আপনার কাছে আমি আমি অপরাধ করছি, আমি দুধ খেয়ে ফেলছি, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আমার বিচার করেন তাহলে আপনি 3 প্রহর না খেয়ে থাকেন। ওকে, মনে রাখবা 3 প্রহর। ওকে, অর্থাৎ কি একটা কথা মনে রাখবা, 72 ঘন্টা। কয় ঘন্টা? 72 ঘন্টায় তাহলে 72 ঘন্টা না খেয়ে খেয়ে তারপরে আপনি আমার বিচার করেন। তেমনি বিজ্ঞ লোক বিড়ালের কথা শুনে 72 ঘন্টা না খেয়ে থাকার পরে কিন্তু অতশেষে কি করলেন, তাই তিনি কিন্তু ভাত তার বইয়ের কাছ থেকে কি করলেন, ভাত কেড়ে খেলেন, ভাত নিয়ে খেলেন, ভাত বা চুরি করে ভাত খেয়ে ফেললেন। তাহলে দেখো তখন কিন্তু বিড়াল কি একটা উক্তি দিল, আসলে দেখেন আপনারা যখন কি করেন, মাছ খান তখন কিন্তু মাছের কাঁটা ফেলে দেন, আপনারা যখন কি করেন ভাত খান, ভাতের নষ্ট ভাত ফেলে দেন, আপনারা যখন কি খান, মাংস খান, মাংসের হাড় ফেলে দেন, কিন্তু আমরা বিড়াল, আপনারা পান, আপনারা মানুষ, আমরা কি প্রাণী, এক ধরনের প্রাণী, আমরা কি সাধে চুরি করি বা আমরা কি এমনিতেই চুরি করি? মানুষ কখন চুরি করে, যখন বিপদে পড়ে তখন চুরি করে। দেখেন আপনি মাত্র 2 দিন না খাই কি করছেন, আপনার বইয়ের পান্তা ভাত চুরি করে ফেলছেন। আসলে এই যে বিড়াল কবিতাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, কমলাকান্তের দপ্তর, এটা একটা উপন্যাস। এই উপন্যাসটা পড়লে তুমি শর্টকাট সকল নিয়মটা জানতে পারবা। আর তোমাদের বইয়ে যেটা আছে সেটা হলো শর্টকাট কিছু বিড়াল গল্পের একটা নাম ধারণ করছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস কমলাকান্তের দপ্তর থেকে নিয়ে এসে। আর কমলাকান্তের দপ্তর কত সালে প্রকাশ হয় মনে রাখবা, 1875 সালে। ওকে ভাই, সবাই অ্যাড হয়ে যাও, দ্রুত অ্যাড হয়ে যাও। আচ্ছা, লেখছে স্লো ভাই একটু। ওকে, আমরা জায়গা মতো দিয়ে ঠিকই স্লো কথা বলবো। এখন যেহেতু একটু গল্প নিয়ে কথা বলতেছি তাই একটু দ্রুত কথা বলতেছি ভাই। ওকে, তাহলে মনে রাখবা। ওকে, দেখো বিড়াল সম্পর্কে, বিলাসী সম্পর্কে একটু তোমরা দেখে নিবা। আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো এতক্ষণ আমরা বিড়াল সম্পর্কে একটু কথা বললাম। দেখো ভাইয়া, এখন কথা বলবো বাংলা ব্যাকরণ ধ্বনি নিয়ে। সর্বপ্রথম আমরা কথা বলবো ধ্বনি নিয়ে। আর একটা বার বলো। আচ্ছা, কিছু মনে নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে কিছু মনে নাই, কারণ আমরা পড়ার মধ্যে অভ্যস্ত না। কারণ কি প্রমোদ চৌধুরী বলেছেন কি, মানুষ কখনো জ্ঞান কি জ্ঞান যদিও জ্ঞান জ্ঞান যখন বই পড়ে মানুষের কিন্তু বুদ্ধি বৃদ্ধি পায়, তবে কি আমরা বই পড়ি না। বই পড়া আমাদের কি শখ হিসেবে যদি পরিণত হতো তাহলে কি বাংলাদেশের সকল মানুষই বই পড়তো, ঘরে ঘরে লাইব্রেরি গড়ে উঠতো। এখন দেখো লাইব্রেরি তো ছোঁয়া কোনো জায়গায় পাওয়া যায় না। ওকে, দেখো সর্বপ্রথম ভাই আমরা কথা বলবো ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনিতত্ত্ব, তারপরে ধ্বনি নিয়ে আলোচনা করবো, সন্ধি নিয়ে আলোচনা করবো, নত্যবিধান এবং সত্যবিধান নিয়ে আলোচনা করব। তারপরে দেখো কি আছে, শব্দ বা শব্দ রূপ, একই অর্থ। অর্থাৎ যদি তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে শব্দ রূপটা কি, তাহলে শব্দ রূপই হলো শব্দের রূপ, শব্দকে সাজানো।
সে কেমন ভাবে সাজানো যায়? দেখো শব্দকে বিভিন্ন ভাবে সাজানো যায় ভাই, সমাজ দিয়ে সাজানো যায়, কারক দিয়ে সাজানো যায়, বিভক্তি দিয়ে সাজানো যায়, প্রত্যয় দিয়ে সাজানো যায়, সন্ধি দিয়ে সাজানো যায়। দেখো এখন কি তোমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে জানাও এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আশা করি সবাই থাকো, অনেক ভালো লাগবে, ক্লাসটা অনেক ভালো লাগবে। আর আমরা এমন ভাবে শিখবো আজকে, দেখো তোমাদের জীবনের সকল কিছু, মানে আজকে এই যে 1-1.5 ঘন্টা তোমরা ক্লাস করবা, এই পৃথিবীতে থাকবা না, তোমরা একদম কোথায় বাংলা বইয়ের মধ্যে চলে যাবা। আসলে তখনকে বুঝবা ভাইয়া আসলে আমরা এতদিন কি করছি, আসলে এইরকম ভাবে পড়া লাগে, এমন করে পড়লে এরকম আমাদের মনে হয় চান্স হয়ে যেত। দেখো আশা করি সবাই সেকেন্ড টাইম আমাদের পেইড ব্যাচে যে তো স্টুডেন্ট আসো, 100-150 যাই আসো পেইড ব্যাচে, সবাই কি আশা করি সবাই চান্স পাওয়া। দেখো আর ক্লিয়ার কি দেখা যাচ্ছে নাকি একটু ভাইয়া বলো? ওকে 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 স্লো হবো ভাইয়া, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তুমি দেখো। সর্বপ্রথম দেখো কি আছে, আমরা কি পড়বো আজকে? সমাস পড়বো, কারক পড়বো, বিভক্তি পড়বো, কলা পড়বো, ধাতু পড়বো, তারপরে কি বচন পড়বো, লিঙ্গ পড়বো, প্রত্যয় পড়বো, অনুসর্গ পড়বো, দেখো তারপরে উপসর্গ। এখন দেখো আমরা সকল কিছু নিয়ে কি যদি একটু কথা বলি তাহলে আর ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি দেখো ভাইয়া? একটু বলো ক্লাসটা শুরু করতে যাই। আমাদের দেখো পাঠ্য বই আছে কি বাক্য এবং পদক্রম, তারপরে কি বিরাম চিহ্ন, সংকেচন, একটা কথা মনে রাখবা, বাগধারা, তারপরে অর্থতত্ত্ব মুখ্য, তারপরে কি গুণ অর্থ, বিপরীত অর্থ, অর্ধমাত্রা 8টি, এটা কিন্তু আমরা জানি। পূর্ণমাত্রা কয়টি, সবকিছুই আমরা জানি, কিন্তু আমরা কথা বলবো। দেখো দেখো আমরা একটু কথা বলি যদি কি, দেখো আমরা পরের পেজে যাই, এই পেজে আমরা পরে আসি। দেখো পরের পেজে কি আছে, সবকিছু তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে, সবই ডিটেলস দেওয়া আছে। আস্তে আস্তে কিন্তু আমরা সবকিছু আলোচনা করব। দেখো তাহলে একটু আমরা দেখো ভাই একটু আলোচনা করি এই নিয়ে সমাস, একটু সমাস নিয়ে আলোচনা করি। দেখো সমাসটা যদি আলোচনা করা হয়, সমাস 6 প্রকার, মনে রাখবা। সমাস কয় প্রকার? 6 প্রকার। একটা কথা খাতায় টুকে নাও, সমাস 6 প্রকার। আর একটা কথা মনে রাখবা, কারক 6 প্রকার। তাহলে সমাস 6 প্রকার, কারক 6 প্রকার। তারপরে দেখো বিভক্তি ভাইয়া মনে রাখবা, বিভক্তি 2 প্রকার, একটা হলো কি নাম আর একটা হলো কি ক্রিয়া, মনে রাখবা। আমি কিন্তু পরে আলোচনা করতেছি, দেখো আগে বিভক্তি 2 প্রকার, সেটা হলো নাম ক্রিয়া। আর এই নাম বিভক্তি চলে গেল 7 প্রকার, মনে রাখবো আমরা 7 প্রকার। আমরা পরে অ্যান্সার দিচ্ছি, সকল অ্যান্সার পরে দিচ্ছি। দেখো তারপরে কি ধাতু, বচন, লিঙ্গ, প্রত্যয়, এগুলো কি কি প্রত্যয় আমি যদি আলোচনা করি 2 প্রকার। দেখো তাহলে এই যে আমরা কি আলোচনা করব এখন। দেখো একটু তোমরা একটু দেখো, উপসর্গ যদি আমি কথা বলি, উপসর্গ কিন্তু 3 প্রকার। দেখো আমি এখন সবকিছু নিয়ে একটু কথা বলি ভাই। দেখো তোমরা একটু সাথে আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো। আমরা দেখো আজকে সমাস, আমরা চিরতরে সমাস আজকে শিখে যাব। দেখো একটা কথা মনে রাখবা, আমি বলছিলাম কি সমাস 6 প্রকার। কয় প্রকার? সমাস 6 প্রকার। আমি এক প্রকার লিখলাম হলো দ্বন্দ্ব সমাস। দেখো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস বোঝা যাচ্ছে কি নাকি? দেখো দেখো বোঝা কি যাচ্ছে নাকি? দেখো আমি লিখলাম কি দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস লিখলাম, বোঝা যাচ্ছে কি নাকি? দেখো একটু জানাও। দ্বন্দ্ব সমাস আমি লিখেছি। দ্বন্দ্ব সমাস চিরতরে আজকে আমরা কি শিখবো? দ্বন্দ্ব সমাস আজকে আমাদের জীবন থেকে চিরতরে দ্বন্দ্ব সমাস কি করব, শিখে যাব ইনশাআল্লাহ। দেখো দ্বন্দ্ব সমাস নিয়ে কিন্তু আমরা ভয় পাই, এই ভয় পাওয়ার দিন শেষ, জয় করার দিন এখন। দ্বন্দ্ব সমাস 1 নম্বর সমাস আমরা শিখতেছি, দ্বন্দ্ব সমাস। দেখো দ্বন্দ্ব নিয়ে কথা বললে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? তাহলে মনে রাখবা দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। কি? জোড়া। আমি দেখো লিখলাম হলো কি মা ও বাবা। দেখো সমান সমান হয়ে গেল কি মা বাবা। আমি জানি না এটা কোন সমাস, কিন্তু দেখো যখন আমি কি করব, সমস্ত পদটা করব, তখন কিন্তু কি হবে, মা বাবা দুটাই আসবে। তাহলে এটা হলো কি দ্বন্দ্ব সমাস। আমি একটু কথা মনে রাখো, দ্বন্দ্ব সমাস চিনবা কিভাবে? দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া। আরেকটা কথা মনে রাখবা, দেখো সমাস নিয়ে কথা বলার আগে আমি একটু কথা বলি সমাসের প্রকারভেদ নিয়ে, সমাসের কাঠামোগত দিক নিয়ে। একটা জানো তুমি কি, একটি তোমার সার্থক বাক্যের 3টা গুণ থাকে। একটা প্রশ্ন লিখে দিতে পারো, সার্থক বাক্যে কয়টা গুণ থাকে? 3টা গুণ থাকে একটা সার্থক বাক্যে। আচ্ছা সার্থক বাক্যে যদি 3টা গুণ থাকে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে? কিন্তু প্রশ্ন আসতে পারে কি কি গুণ থাকে ভাই? তাহলে সার্থক বাক্যের গুণ থাকে হলো কি আশঙ্কা, আসক্তি আর কি যোগ্যতা। তাহলে আমি একটা উদাহরণ দিলাম কি আমি খাই, দেখো কি খাই উল্লেখ কিন্তু নাই, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ নয়। ওকে, তাহলে যেমনি একটি সার্থক বাক্যের 3টা গুণ দরকার, তেমনি এই যে একটা সমাসের গুণ থাকে কয়টা ভাই? মনে রাখবো 5টা। দেখো এইটা হলো কি পূর্বপদ। ওকে, পূর্বপদ। এইটা হলো কি ভাইয়া? মনে রাখবা পরপদ, পরপদ, পরপদ বা পরপদ। দেখো ভাইয়া এই যে একটা হলো কি পূর্বপদ, একটা হলো কি পরপদ। ওকে, পূর্বপদ পরপদ টোটাল, এই টোটালটা হলো কি ভাইয়া?
ব্যাস বাক্য। এই টোটালটা কি? ব্যাস বাক্য। দেখো তাহলে কি পূর্বপদ পেলাম, পরপদ পেলাম। আমি টোটাল বলেছি কি সমাসের 5টা গুণ থাকে। এই 5টা গুণ হলো কি, দেখো একটা হলো কি পূর্বপদ, একটা হলো কি পরপদ। দেখো দেখো সুন্দর সুন্দর মাহফুজ বলেছেন আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। ওকে ভাইয়া, আর এইটা কি ক্লিয়ার বুঝতে পারছো নাকি? দেখো তাহলে সমাসের কয়টা গুণ থাকে? 5টা গুণ থাকে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে তোমাদের। দেখো একটা প্রশ্ন হতে পারে, সমাসের 5টা গুণ থাকে। তাহলে কি দেখো কেমন ভাবে প্রশ্ন হতে পারে। তাহলে দেখো সমাসের 5টা গুণ হলো কি, একটা হলো কি দেখো পূর্বপদ, একটা হলো কি পরপদ, একটা হলো কি ব্যাস বাক্য। ওকে, ব্যাস বাক্য। দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো একটু জানাও, ব্যাস বাক্যটা একটু জানাও। তাহলে কি দেখো পূর্বপদ, পরপদ, তারপরে কি ব্যাস বাক্য। ওকে, ক্লিয়ার বোঝো নাকি আগে বলো, একটু কমেন্টের মাধ্যমে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা বুঝতেছো নাকি। তাহলে কি একটা সমাসের আমি দ্বন্দ্ব সমাসটা মুছে দিলাম। দেখো আমি দ্বন্দ্ব সমাসটাও কি করলাম, আমি মুছে দিলাম। দ্বন্দ্ব সমাসে মুছে দিলাম। দেখো আমি এটাও মুছে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তারপর তোমরা দেখো। তারপর দেখো কি লেখা আছে। আমি বললাম কি, আমি সমাস একটা লিখলাম হলো মা বাবা। তাহলে কি মা ও বাবা, কারণ আমি এখনো সমাজ শিখি নাই, কোন সমাজ কেমন ভাবে হয় আমি শিখবো। দেখো আমি শিখবো। আচ্ছা দেখো তাহলে আমি শিখলাম কি, এটা হলো কি পূর্ব। আমি বললাম কি সমাসে কয়টা থাকে দিক? 5টা দিক থাকে। একটা হলো কি দেখো পূর্ব, এটা হলো কি পর। আর আমি টোটাল বলেছি কি, এই টোটালটা হলো কি ব্যাস বাক্য। ওকে, এই টোটালটা কি ব্যাস বাক্য, মনে রাখবা। তাহলে 3টা পেলাম। দেখো 5টার মধ্যে আমি 3টা পাইছি কি, একটা হলো পূর্বপদ, একটা হলো পরপদ, একটা হলো ব্যাস বাক্য। আর একটা কথা মনে রাখবা ভাই, প্রত্যেকটা মান, এই যে প্রত্যেকটা, এই প্রত্যেকটা হলো সমস্য মান। সমস্য মান পদ। ওকে, দেখো সমস্য মান আমি লিখলাম কি, এইটা হলো কি সমস্য মান পদ। তাহলে দেখো পূর্বপদ, পরপদ, সমস্যমান পদ, মানে প্রত্যেকটা কিন্তু এটাও সমস্যমান পদ, এটাও সমস্যমান পদ, এটাও সমস্যমান পদ। ওকে, তারপর দেখো মনে রাখবা, তাহলে একটা পেলাম, দুইটা পেলাম, তিনটা পেলাম, চারটা পেলাম। আর এই যে এটা বের হলো কি মা বাবা, মা বাবা একসাথে ওটা উঠে গেল। তাহলে কি এইটা হলো কি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এখন কি বুঝতে পারছো নাকি? দেখো তোমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা প্রশ্ন কমন পাবা, কোন পদকে কি বলা হয়, বা সমাসের 5টা গুণগুলো কি কি, কোন পদ। হয়তো তোমাদের আসলে এই মাটা কোন পদ, তাহলে কি এটা পূর্ব পদ, এই বাবাটা কোন পদ, এটা পরপদ, এই যে মা ও বাবা তিনটাই হলো কি সমস্ত পদ। তারপরে কি এই যে এই তিনটা যদি একসাথে হয় তাহলে কি ব্যাস বাক্য। যদি এই তিনটার পরিবর্তে যেটা বের হলো, মানে মা বাবা বের হলো, এটা হলো কি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ওকে, বুঝতে পারছো নাকি ভাইয়া? একটু ক্লিয়ার জানাও, একটু বুঝতে পারছো নাকি একটু ক্লিয়ার জানাও আমাকে। তারপরে আমি সমাজটা একটু আলোচনা করি। দেখো দেখো হ্যাঁ মাহফুজ ভালো আছি ভাই। দেখো সমাজটা একটু আলোচনা করি। দেখো এই সমাজ কি আমরা ভুল করি, সমাজ থেকে কিন্তু আমরা পারি না। একটা কথা মনে রাখবা ভাই, যদি এইটা সমাজ পড়তে যাই, কারক পড়তে যাই, তাহলে কিন্তু আমাদের বিভক্তি দরকার। তাই দেখো একটা পড়লে আমরা 3টাই হয়ে যাবে। দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু বলো আমাকে, একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলো, একটু কমেন্টের মাধ্যমে জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে ওকে ভাইয়া, ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আয়শা বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো আমি সমাজ নিয়ে কথা বলি। তাহলে সমাজ আমি বললাম কি 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে আমি একটা জানি কি দ্বন্দ্ব। ওকে ভাইয়া, দ্বন্দ্ব সমাস। দেখো দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মনে রাখবা কি জোড়া। ওকে, দ্বন্দ্ব শব্দের অর্থ কি জোড়া, মনে রাখবা। দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জোড়া। যে আর একটা কথা মনে রাখবা, এই শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের 2 পদই প্রধান। তাহলে পদ কোনটা, পূর্বপদ আর পরপদ 2 পদই প্রধান হলো তো কি দ্বন্দ্ব সমাসের। ওকে, তাহলে দেখো দ্বন্দ্ব সমাস চিনবো কিভাবে। আমি একটা কথা শুধু মনে রাখবো, ও এবং আর। দেখো তোমাদের আজকে পড়াই হলো এটা। দ্বন্দ্ব সমাস চেনার একটাই কথা মনে রাখবা, পৃথিবীর যে কোনো শব্দকে, পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি করতে পারো, ও দিয়ে ভাগ করতে পারো। আমি এবং আরো বাদ দিলাম। পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি করতে পারো ভাই, তুমি যদি পৃথিবীর যে কোনো শব্দকে যদি কি ও দিয়ে ভাগ করতে পারো, তাহলে তাই দ্বন্দ্ব সমাস। দেখো তোমাদের আসে হলো দা কাচি দ্বন্দ্ব সমাস, হাতে কুড়াল দ্বন্দ্ব সমাস, মা বাবা দ্বন্দ্ব সমাস, চাচা চাচি দ্বন্দ্ব সমাস, চা বিস্কুট দ্বন্দ্ব সমাস। তুমি কি এক কথায় খাতা কলম দ্বন্দ্ব সমাস, ফুপি ফুপা দ্বন্দ্ব সমাস, দা বটি দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে কি 9-6 দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো একটা কথা মনে রাখবা। হ্যাঁ শ্যাম ভাইয়া ভালো আছি ভাইয়া। দেখো তাহলে কি দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার নাকি? সবাই একটু ভাইয়া কি কমেন্টের মাধ্যমে জানাও, দ্বন্দ্ব সমাস কি আমরা ক্লিয়ার? দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার নাকি একটু কমেন্টে জানাও। দ্বন্দ্ব পৃথিবীর যে কোনো শব্দকে তুমি যদি কি দিয়ে ভাগ করতে পারো, একটাই কথা ও দিয়ে ভাগ করতে পারো, তাহলে সেটা কি হবে দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে দেখো দ্বন্দ্ব সমাস একটু কথা বললাম আমরা। তারপরে চলে যাবো আমরা দ্বিগু।
ওকে দেখো 2 নম্বর সমাস শিখবো, দ্বিগু সমাস। ওকে, দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাস শিখবো ভাইয়া। ওকে দেখো, দেখো আমরা কি শিখবো, দ্বিগু সমাস আমরা শিখবো। দেখো দ্বিগু শব্দের অর্থ আমরা একটা কথাই মনে রাখবো, দ্বিগু সমাস মনে রাখার একটাই কথা, আমরা হাতে হাতে শিখে যাই। দ্বিগু সমাস সাধারণত সহজ। দেখো দ্বিগু সমাস একটা কথা মনে রাখবো, দ্বিগু সমাস মনে রাখার একটাই কথা মনে রাখবা, যে সমাসে তুমি পাবা সংখ্যা, সংখ্যা সংখ্যা পাবা এবং লাস্টে কি পাবা, সমহার কথাটা উল্লেখ পাবা। সমহার কথাটা কি পাবা, উল্লেখ পাবা। প্রথমে সংখ্যা পাবা, পরে যদি সমহার কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা কি সমাস হবে ভাইয়া, দ্বিগু সমাস। একটা কথা মনে রাখবা, দ্বিগু সমাস চেনার একটাই উপায়, তুমি যদি মনে করো কি একটি বাক্যের মধ্যে সংখ্যা আছে তাহলে কি সমাস, সেটা দ্বিগু সমাস। আর কি আসে, তুমি যখন ব্যাস বাক্য করবা তখন কি আনবা, প্রথমে সংখ্যা আনবা, পরে সমহার কথার উল্লেখ আনবা। দেখো তোমাদের আসে দ্বিগু সমাস কোনটি, তাহলে কি তোমাদের আসে চৌরাস্তা, 4 রাস্তার সমহার, 4 একটা কি সংখ্যা, তাহলে সংখ্যা থাকলে আমরা জানি কি দ্বিগু সমাস। আচ্ছা ত্রিফলা, 3 একটা সংখ্যা, তাহলে কি ত্রিফলা দ্বিগু সমাস। আসে কিন্তু নবমী, 9 একটা সংখ্যা, তাহলে দ্বিগু সমাস। আসছে কি শতাব্দী, 100 একটা কি সংখ্যা, তাহলে এটা দ্বিগু সমাস। আসে কিন্তু ঊনবিংশ, 19 একটা কি সংখ্যা, তাহলে এটা দ্বিগু সমাস। ওকে, তাহলে কি ভাইয়া দেখো মনে রাখবা। আচ্ছা অনেক ভাই লিখেছেন কালকে কখন ভাই রাতে জানাবো তোমাদের, কালকে কখন পড়াবো রাতে জানাবো ভাইয়া। দেখো আজকে এই ক্লাসটা দেখো, তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে আর অনেক কিছু আমরা শিখতে যাবো। তাহলে কি দ্বিগু সমাস ক্লিয়ার ভাইয়া? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে আইসিডি পড়াবো, সবই পড়াবো ভাইয়া। দেখো এই দেখো, তাহলে কি দ্বিগু সমাস ক্লিয়ার? দ্বিগু সমাস ক্লিয়ার নাকি ভাইয়া? একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও দ্বিগু সমাস কি ক্লিয়ার নাকি। ওকে তাহলে দেখো দ্বিগু সমাস ক্লিয়ার নাকি একটু জানাও ভাইয়া, দ্বিগু সমাস কি ক্লিয়ার? ওকে দেখো দ্বিগু সমাস, তাহলে দ্বিগু গেল কি, আমি জানি কি ও দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি হয়, দ্বন্দ্ব হয়। যদি কি হয়, প্রথমে সংখ্যা থাকে, তারপরে কি থাকে, সমহার কথাটা উল্লেখ থাকে, তাহলে কি হয়, দ্বিগু হয়। আর একটা কথা এখন দেখো মনে রাখবো ভাইয়া, এখন একটা কথা মনে রাখবো, বিভক্তি। ওকে দেখো এই যে এখন কিন্তু আমরা মনে রাখবো বিভক্তি লোপ পেয়ে বিভক্তি বাদ। ওকে, যদি বিভক্তি কোনো সমাসের মধ্যে বাদ যায় তাহলে কি হয়, দেখো বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষটাকে কর্মধারা, কেউ কি বলতে পারবা? তাহলে বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ হয়, মনে রাখবা তৎপুরুষ। 3 নম্বর সমাস হলো কি, তৎপুরুষ। ওকে, তৎপুরুষ সমাস দেখো আমরা মনে রাখবো কি, তৎপুরুষ সমাস। ওকে, 3 নম্বর সমাস হলো কি, তৎপুরুষ সমাস। ওকে ভাইয়া 7 নম্বর ছিল, কিন্তু আমি এমনি আলোচনা করতেছি ভাইয়া। দেখো তোমরা এটা দেখে আমরা পড়বো তো, এটা টোটাল দেখো পরের পেজে দেখো কি লেখা আছে, সবই আলোচনা করব আমরা। দেখো সবই কি আলোচনা করব, আস্তে আস্তে সবই আমরা কি করব, আলোচনা করব ভাই। এইটা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, এটা কিন্তু আমরা সমাজ নিয়ে একটু কথা বলবো, তাই কথা বলতেছি। ওকে দেখো আজকে আমরা দেখো সমাজ নিয়ে আমরা একটু কথা বলতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ধ্বনি বিপর্যয় টিপর্যয় আছে, সবকিছু নিয়ে আলোচনা করবো। দেখো তাহলে শর্টকাট করে দেই, তাহলে দেখো আমরা শর্টকাট করে দেই, দেখো শর্টকাট করে দিই তাহলে আমরা। দেখো শর্টকাট, তাহলে দেখো তাহলে একটা কথা মনে রাখবা। ওকে দেখো ভাই, থ্যাংক ইউ তোমাকে বলার জন্য। ওকে আমিও জানি এটা কি আজকে ছিল না, কিন্তু প্রত্যেক আমরা তো সেদিন শিখবো, আজকে তো আমরা শর্টকাট শিখতেছি, সেদিন তো শিখবো আমরা বট। ওকে অনেক বিস্তারিত শিখবো। তাহলে দেখো আমি বিভক্তি নিয়ে একটু কথা বলি, বিভক্তি নিয়ে কথা বলি। দেখো যদি বিভক্তি নিয়ে কথা বলো, বিভক্তি একটা কথা মনে রাখবা, বিভক্তি আমি এটা কি আজকে তোমাদের বেসিক ক্লাস দিচ্ছি ভাইয়া, বেসিক আজকে তোমরা বেসিক শিখছো, পরে কি আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সবই যাবো। কিন্তু এই লেকচার শিট একে আমাদের ধরা হয়েছে অল বিষয়টা বেসিক, বুঝছো? অল আমরা কেমন ভাবে শিখবো, দেখো আমরা কি ভয় পাই, এই ভয় থেকে জয় করার জন্যই আজকের ক্লাস। দেখো আমরা কি বিভক্তি, আমরা একটা কথা মনে রাখবো, নাম প্রথমত বিভক্তি 2 প্রকার, একটা হলো কি ভাইয়া নাম বিভক্তি, আর একটা কি বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ওকে তাহলে নাম বিভক্তি আর ক্রিয়া বিভক্তি, এই নাম ক্রিয়া নাম বিভক্তি 7 প্রকার, মনে রাখবা। নাম বিভক্তি কয় প্রকার, 7 প্রকার। ওকে তাহলে নাম বিভক্তি 7 প্রকার কি, এই যে প্রথমা, দ্বিতীয়া, তারপরে কি তৃতীয়া। ওকে এইগুলো হলো নাম বিভক্তি, এরকম করে সপ্তমী পর্যন্ত আছে। তারপর দেখো ধাতু, ধাতু শব্দের অর্থ কাজ, বচন শব্দের অর্থ বা লিঙ্গ, কোনটা স্ত্রীবাচক লিঙ্গ, কোনটা পুরুষবাচক লিঙ্গ, এটা আমরা সম্পর্কে জানতে পারবো। দেখো তাহলে কি আমরা পরে চলে যাই, দেখো আমরা পরের পেজে চলে যাই। আজকে একটা কথা মনে রাখবা, বর্ণ নিয়ে যদি আমি কথা বলি, দেখো বর্ণ নিয়ে যদি আমি কথা বলি, বর্ণ কিন্তু স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ এসব নিয়ে আমরা কথা বলবো। দেখো তাহলে কি, দেখো অর্ধমাত্রা একটা আছে কি, একটা কথা মনে রাখবা, পূর্ণমাত্রা, এই জিনিসটা তোমরা উল্লেখ করো, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর হলো কি মাত্রাহীন, এই জিনিসটা তোমরা তো জানো। এখন যদি একটা কথা বলি, যেমন আমি যদি স্বরবর্ণ নিয়ে কথা বলি, আমি যদি কি নিয়ে কথা বলি, স্বরবর্ণ নিয়ে কথা বলি, স্বরবর্ণকে ভাইয়া কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। একটা কিন্তু মনে রাখবা, মৌলিক
ওকে, একটা কি, একটা হলো ভাই মৌলিক, আর একটা হলো কি যৌগিক। ওকে, দেখো মৌলিক আর যৌগিক, এই যৌগিক বা মৌলিক, মৌলিক স্বরধ্বনি কয়টি ভাইয়া? 7টি, এটা তোমরা মনে রাখবা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টি। আর যৌগিক স্বরধ্বনি কয়টা? 2টা। এই দুটা কি কি ভাই? ওই আর হলো ওই। এখন প্রশ্ন হলো, দেখো কি হয়েছে, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি, মাত্রাহীন 10টি। ওকে, তাহলে এটা নিয়ে তোমরা একটু একটু বোঝো। স্বরবর্ণ এবং ব্যঞ্জন মিললে দুইটা বর্ণ কিন্তু মিশে। ওকে, তাহলে দুইটা বর্ণ মিশে কিন্তু আমি একটা পেয়ে গেলাম। দেখো মৌলিক বা পূর্ণমাত্রা, মনে রাখবা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং কি মাত্রাহীন বর্ণ একটু দয়া করে মুখস্থ করে নেবা। ওকে, তাহলে কি পূর্ণ অর্ধমাত্রা কয়টি? 8টি, পূর্ণমাত্রা 32টি এবং কি মাত্রাহীন কয়টি? 10টি। ওকে, এই কথাটা তোমরা মনে রাখবা। দেখো একটু আমরা কি পরের পেজে চলে যাই। এই যে সুন্দরভাবে দেখো লেখা আছে ভাইয়া, পূর্ণমাত্রা কোন ধ্বনির পূর্ণমাত্রা? দেখো এটা একটা স্বরধ্বনি, এটা হলো ব্যঞ্জন ধ্বনি। ওকে, দেখো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, তাহলে কি একটা খাতায় সুন্দরভাবে লিখে নেবা স্বরধ্বনি। ওকে, বা অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন। তাহলে আমাদের কিন্তু ধ্বনি কয়টা ভাইয়া? দুইটা ধ্বনি। দেখো আমরা কিন্তু ধ্বনি দুইটা, কিন্তু দেখো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তাহলে মনে রাখবা স্বরধ্বনির অর্ধমাত্রা হলো 1টি। ওকে, স্বরধ্বনির কি অর্ধমাত্রা 1টি, পূর্ণমাত্রা কয়টি? 6টি। তাহলে দেখো হলো কয়টি? 7টি। আর 7টি, আর হলো মাত্রাবিহীন বা মাত্রাহীন কয়টি? 4টি। এই টোটাল 11টি বর্ণ, স্বরবর্ণ। ওকে, তাহলে দেখো স্বরবর্ণের অর্ধমাত্রা কয়টি? 1টি, পূর্ণমাত্রা হলো 6টি এবং মাত্রাহীন 4টি। দেখো তেমনি তথা ব্যঞ্জন বর্ণ নিয়ে একটু দেখো। ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা কয়টি? 7টি, পূর্ণমাত্রা কয়টি? 26টি এবং দেখো মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি, টোটাল 39টি। দেখো তাহলে 39টি আর হলো কি 11টি, তাহলে হলো কি এই যে 50টি। ওকে, তাহলে এই 50টি, একটা কথা মনে রাখবা, এই 50টি বর্ণকে বলা হয় বর্ণমালা। ওকে, 50টি বর্ণ সমষ্টিকে কি বলা হয়? বর্ণমালায়। এবার কিন্তু প্রশ্ন গুচ্ছতে আসার সম্ভাবনা ছিল, যে আসছে। দেখো একটা বিশ্ববিদ্যালয় আছে কিন্তু কি, এই যে 50টা বর্ণর, এই 50টা বর্ণকে কি বলা হয়? মানে কি বলা হয় ভাই? বর্ণমালা। ওকে, তাহলে দেখো বর্ণমালা। ওকে, তাহলে এই প্রশ্নটা মনে রাখবা। আচ্ছা, বলতেছে কি পড়ান মিয়া? ও বলেছে কি, নিজুম বলেছে মনোযোগ দিয়ে দেখেন, ঠিকই বুঝবেন। আসলে ঠিক কথা ভাই, রাইট কথা। এই নিজুম ওটাও আমার স্টুডেন্ট, যদিও কি। আচ্ছা, ওয়াইফাই প্রবলেম হলে ভাইয়া কি করব বলো? তোমার ওয়াইফাই প্রবলেম হলে আমরা কি করতে পারি? দেখো তাহলে কি ভাইয়া মনে রাখবা, স্বরবর্ণের কি অর্ধমাত্রা 1টি, পূর্ণমাত্রা 6টি এবং কি মাত্রাহীন 4টি, টোটাল 11টি বর্ণ। এখন আরেকটা কথা মনে রাখবা, স্বরবর্ণ যদি বলা যায়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকেও কি বলা হয় ভাই? কার, মনে রাখবা। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। ওকে, মনে রাখবা এই ফলা চিহ্ন হলো 6টি, কার চিহ্ন হলো কয়টি? 10টি। ওকে, এটা মনে রাখবা। একটা বর্ণের কার নাই, স্বরে অ। ওকে ভাইয়া, তাহলে স্বরে অ, এই স্বরে অকে বলা হয় নীলিন বর্ণ, মনে রাখবা। ওকে, তাহলে এই সদেয়কে কি বলা হয়? লিলিন বর্ণ বা বিলীন বর্ণ। ওকে, তাহলে দেখো, হ্যাঁ ভাইয়া টপিকের মধ্যে এখন চলে গেছি। এখন তো টপিক অনুযায়ী পড়াচ্ছি। দেখো স্বরবর্ণ পড়াচ্ছি, ব্যঞ্জন বর্ণ পড়াচ্ছি। ওকে, দেখো তাহলে কি ব্যঞ্জন বর্ণ পড়ো। দেখো না, ব্যঞ্জন বর্ণটা দেখো। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণ দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো একটা হলো কি মৌলিক ব্যঞ্জন বর্ণ, আর কি ব্যঞ্জন বর্ণ যদি ব্যঞ্জন বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো স্পর্শ ব্যঞ্জন, একটা হলো বাকি অংশ, যেটা কি একটু পরে আমরা দেখবো। দেখো আমি স্বরবর্ণটা একটু কথা বললাম, কি স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কি মৌলিক স্বরবর্ণ, একটা হলো যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। আর যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। তাহলে 2টি কি কি, আমি এটা কিন্তু লিখেও দিলাম, ওই আর ও। ওকে, এই দুটো হলো যৌগিক স্বরবর্ণ। দেখো তাহলে কি, আর মৌলিক স্বরবর্ণ তেমনি স্বরবর্ণের মধ্যে আমাদের পড়া হলো অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ। তারপরে কি, তাহলে অর্ধমাত্রা কয়টি? 1টি, পূর্ণমাত্রা 6টি, মাত্রাহীন কয়টি? 4টি। ব্যঞ্জন বর্ণ 7টি, কি এটা হলো অর্ধমাত্রা 7টি, পূর্ণমাত্রা 26টি, মাত্রাহীন কয়টি? 6টি। এই যে টোটাল বর্ণ, তাহলে মনে রাখবো টোটাল অর্ধমাত্রা কয়টি? 8টি, টোটাল পূর্ণমাত্রা 32টি, টোটাল কি অর্ধমাত্রা কয়টি? মাত্রাহীন কয়টি? 10টি। ওকে, তাহলে এটা মনে রাখবা, বুঝছো? তাহলে এটা মনে রাখবা ভাইয়া। দেখো তাহলে পরের পেজে একটু চলে যাই। দেখো একটু পরের পেজে আমরা যাই। দেখো কি লেখা আছে। দেখো এই যে এখন তোমরা চলে আসলা কি, ঘোষ ব্যঞ্জন বর্ণ চলে আসছে। ওকে, দেখো ব্যঞ্জন বর্ণ নিয়ে যদি আমি আলোচনা করি, একটা কথা মনে রাখবা, ব্যঞ্জন বর্ণকেও দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। একটা ভাগ তোমরা খাতায় দেখে দিবা, এক ভাগকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন, আর একটা হলো কি বাকি অংশ। তাহলে দেখো কি, একটা হলো কি স্পর্শ ব্যঞ্জন, আর একটা হলো কি বাকি অংশ, বুঝছো? একটা হলো কি
স্পর্শ ব্যঞ্জন, একটা হলো বাকি অংশ। দেখো স্পর্শ ব্যঞ্জন এই কয়টা বর্ণ হলো কি ভাইয়া স্পর্শ ব্যঞ্জন। আমি দাগ দিলাম, ওকে, পরে মুছে দিচ্ছি। এই কয়টা ব্যঞ্জনকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। এখন ভাইয়া মনে রাখবা স্পর্শ ব্যঞ্জন বর্ণ 39টি। এই 39টি বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্পর্শ ব্যঞ্জন, একটা হলো কি বাকি অংশ। যেমন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু কালে কি প্রশ্ন হলো কি, প্রশ্ন ছিল তোমাদের কিন্তু উপসর্গ থেকে, এই যে বাংলা থেকে ব্যঞ্জন বর্ণ থেকে প্রশ্ন ছিল কি, কোনগুলো বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয় কেন? স্পর্শ বর্ণ বলা হয় কেন? তাহলে দেখো বাংলা বর্ণ মালা দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কি অর্ধ, একটা হলো কি স্বরবর্ণ, একটা হলো কি ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণকে আমরা জানি 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই 39 টোটাল 50টি বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণমালা। এখন আমরা পাবো কি, আমরা আলোচনা করবো হলো ব্যঞ্জন বর্ণ নিয়ে। তাহলে ব্যঞ্জন বর্ণ, দেখো ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম আসবে ব্যঞ্জন বর্ণের ধারা। ব্যঞ্জন বর্ণ দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কি স্পর্শ ব্যঞ্জন আর একটা কি বাকি অংশ। তাহলে এই যে স্পর্শ ব্যঞ্জন এই 25টা ভাইয়া মনে রাখবা। স্পর্শ ব্যঞ্জন কয়টা? তাহলে মনে রাখবা তোমরা স্পর্শ ব্যঞ্জন হলো কয়টা, আমি এখানেই লিখলাম, স্পর্শ ব্যঞ্জন হলো 25টি। তাহলে মনে রাখবা তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে স্পর্শ ব্যঞ্জন কোনটি থেকে কোনটি। তাহলে কি আমরা মনে রাখবো ক থেকে কি ম পর্যন্ত বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। ওকে, তাহলে ক থেকে ম পর্যন্ত বর্ণকে কি বলা হয়? স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ যদি আসে, স্পর্শ বর্ণ কয় প্রকার? তাহলে কি মনে রাখবা স্পর্শ বর্ণ কয়টি? 25টি। ওকে, তাহলে দেখো এই 25টি, আর এই যে স্পর্শ বর্ণ 25টিকে ভাই আবার মনে রাখবা 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 5 ভাগে ভাগ করা হয়, যা প্রত্যেকটা ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। যেমন 5 ভাগে ভাগ করলে প্রথমটা হলো কি, দেখো ক বর্গ, তারপরে কি চ বর্গ, ট বর্গ, ত বর্গ এন্ড প বর্গ। দেখো এই প্রত্যেকটা কি বর্গ। এখন প্রশ্ন আসতে পারে ভাই তোমাদের প বর্গের বর্ণ কোনটি? তাহলে কি যদি আসে প বর্গের বর্ণ, আমি দাগ দিয়ে দিলাম, প বর্গের বর্ণ হলো এই 5টা। ওকে, তাহলে দেখো প বর্গের বর্ণ কোনটি? তাহলে কি প বর্গের বর্ণ হলো এই 5টা, এটা মনে রাখবা। দেখো যদি আসে ক বর্গের বর্ণ কয়টি, তাহলে ক বর্গের বর্ণ কয়টা ভাইয়া? এই 5টা। তাহলে কি মনে বুঝতে পারতেছো নাকি? আচ্ছা ভাইয়া সমাজ দেবো, সবই দেবো, সবই পাওয়া। সমাজ আশা করি 2 মিনিটে সমাজ শিখে যাবা। যদিও কি 2 মিনিট সমাজ সম্পর্কে আলোচনা করলে 2 মিনিটে শিখে যাবা। দেখো তাহলে দেখো একটু এটা একটু বোঝো, আমি পরে আমি শেষের দিকে বলবো। দেখো এইটা বোঝো, তাহলে কি দেখো আমি বললাম কি ব্যঞ্জন বর্ণকে 2 ভাগে ভাগ করা হয়, একটু বোঝো। ব্যঞ্জন বর্ণকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো কি স্পর্শ ব্যঞ্জন আর একটা হলো কি বাকি অংশ। যে বাকি অংশগুলো মুখস্থ বিদ্যা, মুখস্থ টার্ম, এটা আমরা পরে শিখবো। দেখো এর পরের পেজে কি আমরা বাকি অংশ শিখবো। এখন দেখো এই যে 25টা অর্থাৎ ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ 25টা তোমাদের সামনে লেখা আছে। এই 25টা বর্ণকে কি বলা হয়? স্পর্শ ব্যঞ্জন বলা হয়। দেখো এখন এই যে স্পর্শ ব্যঞ্জন বলা হলো, এই স্পর্শ ব্যঞ্জন অর্থাৎ 25টিকে আবার কয় ভাগে ভাগ করা হয় ভাই? 5 ভাগে ভাগ করা হয়, যা ভাগের প্রত্যেকটা ভাগের প্রথম বর্ণকে বলা হয় বর্গ। মনে রাখবা প্রত্যেকটা ভাগের প্রথম ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখন তো সিরিয়াল অনুযায়ী পড়াচ্ছি। দেখো পর্যায়ক্রমে তোমরা সিরিয়াল অনুযায়ী পাবা সব। এখন তো সিরিয়াল অনুযায়ী শুরু করছি। দেখো তাহলে দেখো, ওকে দেখো এটা যদি ক্লিয়ার হয় তাহলে মনে করবা তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই ক বর্গের বর্ণ কোনটি। তাহলে কি ভাই ক বর্গের বর্ণ কিন্তু এইগুলো ক বর্ণের বর্গ। ওকে, এখন দেখো চ বর্গের বর্ণ কোনটি? তাহলে কি চ বর্গের বর্ণ কিন্তু এইগুলো। ওকে, তাহলে দেখো তাহলে কি এই যে স্পর্শ ব্যঞ্জন কয়টি? 25টি ব্যঞ্জন। এখন এই 25টিকে কয় ভাগে ভাগ করলো? 5 ভাগে ভাগ করলো। 5 ভাগের প্রত্যেকটা ভাগের প্রথম বর্ণকে কি বলা হলো? বর্গ বলা হলো। তাহলে ক্লিয়ার? তাহলে ভাই যদি প্রশ্ন আসে বর্গ কয়টি, তাহলে বর্গ কিন্তু 5টি, মনে রাখবা। তাহলে বর্গ কয়টি? 5টি। ওকে, তাহলে এই কথাটা কিন্তু মনে রাখবা। আর এই যে আবার কিন্তু আসতে পারে প্রত্যেকটা বর্গে কয়টা অক্ষর আছে, তাহলে প্রত্যেকটা বর্গে কয়টা অক্ষর আছে? আবার কিন্তু সেই 5টা অক্ষর আছে। তাহলে একটা কথা মনে রাখবা, দেখো এই যে 5টা বর্গ, 5টা বর্গকে ভাগ করলো, 5টা বর্গকে দেখো আবার কি প্রত্যেকটা বর্গের একটা কি ভাই আলাদা আলাদা নাম দিল। প্রত্যেকটা বর্গের কি আছে? আলাদা আলাদা নাম আছে। যেমন আমি বললাম কি প্রত্যেকটা বর্গের প্রথম অক্ষরকে বলা হয় কি, প্রত্যেকটা ভাগের প্রথম অংশকে বা প্রথম অক্ষরকে বলা হয় কি বর্গ। মানে ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, ত বর্গ, এটা বর্গ। তেমনি কি ভাই প্রত্যেকটা বর্গের একটা কি আছে? আলাদা নাম আছে। একটা কথা মনে রাখবা, এই যে ক বর্গ আমি লিখলাম কি ক বর্গ, ক বর্গের কি আছে ভাই? একটা আলাদা নাম আছে, তাকে বলা হয় কণ্ঠধ্বনি। মনে রাখবা ক বর্গের কি আছে? আলাদা একটা নাম আছে, তাকে কি বলা হয় ভাই? কণ্ঠধ্বনি। মনে রাখবা, তাহলে তোমাদের কিন্তু আসতে পারে কণ্ঠধ্বনি কয়টি। তাহলে কি ঘাবড়ানোর কোনো বিষয় আছে? তাহলে কণ্ঠধ্বনি কয়টি? 5টি। ওকে, মনে রাখবা কণ্ঠধ্বনি কয়টি? তাহলে 5টি। দেখো আসতে পারে কিন্তু চ বর্গের 5টি বর্ণকে কি বলা হয়? তাহলে কি ভাই তালব্য বলা হয়। মনে রাখবা, তাহলে তোমাদের কিন্তু আবার প্রশ্ন আসতে পারে তালব্য ধ্বনি কয়টি। তাহলে তালব্য ধ্বনি কয়টি ভাইয়া? তালব্য ধ্বনি 5টি। ওকে, তাহলে মনে রাখবা ট বর্গের 5টা বর্ণকে কি বলা হয়? মূর্ধধ্বনি। ওকে, তাহলে কি ভাইয়া? মূর্ধধ্বনি বলা হয়। ট বর্গের 5টা বর্ণকে মূর্ধধ্বনি বলা হয়। চ
ত বর্গের 5টা ধ্বনিকে কি বলা হয়? দন্ত ধ্বনি বলা হয়। দেখো তাহলে কি দেখো, ওকে থ্যাংক ইউ ভাইয়া, যেভাবে হোক তুমি কানেক্ট হয়, কানেক্ট হয়ে দেখো প্রশ্নটা দেখো। তারপরে দেখো প বর্গের একটা কি আছে, আলাদা নাম আছে, ওষ্ঠ বর্ণ। দেখো তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে, ব্যঞ্জন বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্পর্শ বর্ণ, একটা হলো বাকি অংশ। স্পর্শ বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। আর এই 5 ভাগের প্রত্যেকটা বর্ণের প্রথম বর্ণকে বলা হয় কি? বর্গ। যেমন এখন প্রশ্ন আসতে পারে বর্গ কয়টা, তাহলে 5টা। প্রত্যেকটা বর্গের কি আছে? একটা নাম আছে, আলাদা নাম আছে, সেটা হলো কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধধ্বনি, দন্তধ্বনি, উষ্ঠধ্বনি। এখন একটা কথা মনে রাখবা, খাতায় এই জিনিসটা দেখো, খাতায় এই জিনিসটা মনে রাখবা, কণ্ঠ, এটা তোমরা মানে লিখে দাও। কণ্ঠ শব্দের অর্থ হলো গলা। কণ্ঠ শব্দের অর্থ কি ভাইয়া? গলা। প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন কি একটা বিশ্ববিদ্যালয়ে গেলাম, পরীক্ষা দিতে আসলে কণ্ঠ শব্দের অর্থ কি? তাহলে কি? গলা। তালব্য শব্দের অর্থ কি? জিহ্বার তালু। মনে রাখবা তালব্য শব্দের অর্থ কি? জিহ্বার তালু। এখন তুমি যদি চ বলো, তাহলে জিহ্বার তালু থেকে কি উচ্চারিত হয়? তাহলে তালব্য শব্দের অর্থ জিহ্বার তালু। মূর্ধধ্বনি, মূর্ধ হলো দাঁতের কি? দেখো ভাইয়া, দাঁত। মূর্ধ শব্দের অর্থ দাঁতের কি? উপরপিঠ। ওকে, মূর্ধ শব্দের অর্থ দাঁতের তলপিঠ, তলপিঠ বা উপরপিঠ, দাঁতের গোড়ালো থেকে যেটা উচ্চারণ হয় তাহলে হলো মূর্ধ। কারণ দন্ত শব্দের অর্থ হলো, মনে রাখবা ভাইয়া, দাঁত। দন্ত শব্দের অর্থ কি? মনে রাখবা দাঁত। ওকে, দন্ত। ওষ্ঠ শব্দের অর্থ মনে রাখবা ভাই, ঠোঁট। ওকে, ওষ্ঠ শব্দের অর্থ কি? ঠোঁট। ওকে, তাহলে ওষ্ঠ ধ্বনি কয়টি? 5টি। কি কি? দেখো, প, ফ, ব, ভ, ম। ওকে, এই 5টা বর্ণকে কি বলা হয়? উষ্ঠধ্বনির উষ্ঠধ্বনির প্রথম বর্ণকে কি বলা হয়? অবর্গীয় বর্ণ। ওকে, আসতে পারে কিন্তু তালব্য ধ্বনির প্রথম বর্ণকে কি বলা হয়? তাহলে কি ভাইয়া? স্ববর্গীয় বর্ণ। যেমন ভাবেই যাও তোমার যেন প্রশ্ন পারো ভাইয়া, তাহলে কি সেই জন্য কিন্তু এত কষ্ট করে তোমাদের কি এত গরমের মাঝে এত সুন্দরভাবে এত একটা স্লাইডের মাধ্যমে তোমাদের প্রশ্নটা ক্লাস নেওয়া, কিন্তু এমনিও কিন্তু ক্লাস নেওয়া যেত, কিন্তু এত সুন্দরভাবে থাকতো না। ওকে ভাইয়া, দেখো এখন দেখো স্পর্শ বর্ণকে, ওই স্পর্শ বর্ণকে আমি মনে রাখবো 5টি। আমি লিখলাম কি ভাইয়া? এই 5টা আমি 1 2 3 4 লিখলাম। 1 2 3 4। ওকে, 5 লিখলাম আমি। দেখো তাহলে দেখো, স্পর্শ বর্ণের বা স্পর্শ বর্ণ 25টি। 25টিকে কয় ভাগে? 5 ভাগে ভাগ করা হয়। আমি প্রথম ভাগকে তো পাইছিলাম, প্রথম ভাগকে বলা হয় বর্গ। প্রথম ভাগকে কি বলা হয়? বর্গ বলা হয়। আরেকটা কথা মনে রাখবা, 5 নম্বর ভাগকে, 5 নম্বর মানে অক্ষরকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে মনে রাখবা নাসিক্য বর্ণ কয়টি? 5টি। ওকে, নাসিক্য বর্ণ কয়টি ভাইয়া? 5টি। তাহলে নাসিক্য হলো এই 5টি। তাহলে একটা কথা মনে রাখবা, দেখো নাসিক্য যদি আসে, নাসিক্য বর্ণ কোনটি, তাহলে তুমি প্রত্যেকটা বর্গের একদম লাস্ট বর্ণ যেটা, এটা দিবা কোন বর্ণ? সেটা হলো নাসিক্য বর্ণ। ক্লিয়ার? তাহলে নাসিক্য হলো ইউ, উ, মূর্ধন্য, দন্তন্য, আর হলো কি ম। এখন ক্লিয়ার বুঝতে পারছো নাকি? এটা একটু বলো, ক্লিয়ার বুঝতে পারছো নাকি? ওকে, দেখো তাহলে কি ভাইয়া? দেখো তাহলে নাসিক্য বর্ণ কয়টা? 5টা। ওকে, দেখো এখন এই যে একটা কথা মনে রাখবো, আমি 2টা টেকনিকে মনে রাখবো। এই যে স্পর্শ বর্ণকে কয় ভাগে? প্রথমত 5 ভাগে ভাগ করা হলো। এখন 5 ভাগের মধ্যে আমি দিলাম হলো কি? স্পর্শ বর্ণকে আবার পড়ার জন্য, সঠিকভাবে পড়ার জন্য 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো কি দিলাম? আমি দিলাম হলো অল্পপান, একটা হলো কি অল্পপান, একটা দিলাম হলো কি মহাপান। দেখো তাহলে কি আমি কি বললাম? স্পর্শ বর্ণকে পড়ার জন্য, সঠিকভাবে পড়ার জন্য বা সঠিকভাবে উচ্চারণ করার জন্য 2 ভাগে ভাগ করা হয়। তাহলে কি স্পর্শ বন্ধন তুমি কিন্তু জানো 25টি। এই 25টাকে যদি আমি সঠিকভাবে পড়তে চাই, তাহলে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। দেখো একটা হলো কি অল্পপান, আর একটা হলো কি মহাপান। দেখো আমি অল্পপান আর মহাপান আমাদের চিরদিনের জন্য বিদায় নিবে। এখন একটু আমার আঙুলের দিকে তাকাও। দেখো কি বলা হয়েছে? স্পর্শ ব্যঞ্জন 25টি। স্পর্শ ব্যঞ্জন কয়টি? 25টি। 25টিকে 5 ভাগে ভাগ করলো। 5 ভাগ, 5 ভাগের প্রথম ভাগ হলো কি বর্গ, লাস্টের 5 নাম্বার কি অক্ষর হলো কি নাসিক্য। তাহলে কি আমি বর্গ পেলাম, নাসিক্য পেলাম। তারপরে কি প্রত্যেকটা বর্গের আলাদা নাম আছে, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মধ্যধ্বনি, উষ্ঠধ্বনি এবং কি দন্তধ্বনি। ওকে, দেখো দন্তধ্বনি সবই কিন্তু আমি পেলাম, কিন্তু একটা কথা মনে রাখবে, স্পর্শ বর্ণকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য 2 ভাগে ভাগ করলাম। একটা হলো কি অল্পপান, আর একটা কি মহাপান। অল্পপান শব্দের কথাটা দেখো কেমন শোনা যাচ্ছে, অল্প, ক্ষুদ্র, ছোট। তাহলে কি যদি অল্পপান মনে রাখবা, বিজোড় সংখ্যা হলো কি অল্প, মনে রাখবা তুমি কি বিজোড় সংখ্যা হলো অল্প। আমি লিখলাম কি 1 ও 3। আমি দেখো একটা বিজোড় সংখ্যা লিখলাম। আমি একটা বিজোড় সংখ্যা কেমন ভাবে লিখলাম? 1 ও 3 আমি লিখলাম। এই যে 1 আর 3 কি বিজোড় সংখ্যা না? কম সংখ্যা না? তাহলে মনে রাখবা বিজোড় সংখ্যা হলো কি অল্পপান। দেখো প্রত্যেকটা বর্গের কয়টা বর্ণ আছে ভাইয়া? 5টা বর্ণ আছে। তাহলে আমি মনে করলাম কি, দেখো প্রত্যেকটা বর্ণের আলাদা কি করলাম, নাম লিখে নিলাম। এই 5 নাম্বারটা কিন্তু আমি জানি নাসিক্য। ওকে, 5 নাম্বারটা কি আমি জানি? নাসিক্য। তাহলে দেখো অল্পপান, তাহলে বিজোড় 1 3। এই যে ভাইয়া 1 3 এর যত সংখ্যা আছে সবই হলো কি অল্পপান, মনে রাখবা। ওকে, আচ্ছা চান্স পেলে কি আর সেকেন্ড টাইম চেষ্টা করি? ওকে, দেখো তাহলে দেখো, এই দেখো চান্স পাও, সবাই চান্স পাও। তাহলে কি মনে রাখবা? 1 আর 3 কি ভাই? অল্পপান। তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে ট বর্গের অল্পপান বর্ণ কোনটি? তাহলে কি ট বর্গ কোনটা ভাইয়া? এই যে ট বর্গ। তাহলে ট বর্গের অল্পপান বর্ণ ট। আর কি ভাইয়া? এই যে দেখো ড। ওকে, ট বর্গের তাহলে অল্পপান বর্ণ কোনটি? দেখো এই যে ট আর কি
ওকে ভাইয়া দেখো, তাহলে কি বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি এটাও বলো একটু, আর ক্লিয়ার বুঝতে পারছো নাকি দেখো। এখন ভাইয়া অল্প পানটা আমরা শিখলাম, মহাপানটা দেখো আমরা শিখি। মহাপান, মহা শব্দের অর্থ কি? বিস্তার, বড়, অনেক বড়। তাহলে কি এখন আমাদের কাহিনীতে 5টা অক্ষরে, আমাদের কাহিনী কয়টা? 5টা অক্ষরে। এই 5টা অক্ষরের মধ্যে যে বড় সে হলো কি? মহাপান। তাহলে দেখো 1-এর থেকে 2 বড় মহাপান, 3-এর থেকে 4 বড় মহাপান। তাহলে কি জোড় সংখ্যা হলো মহাপান। ওকে, মনে রাখবা জোড় সংখ্যা হলো কি? মহাপান। তাহলে বিজোড় সংখ্যা হলো অল্প পান, জোড় সংখ্যা হলো কি? মহাপান। এখন দেখো আমি কি বললাম, এটা হলো সুন্দরভাবে পড়ার জন্য। আমি আরেকটা টেকনিক দিলাম কি? সুন্দরভাবে লেখার জন্য 2 ভাগে ভাগ করা হয়। স্পর্শ বর্ণ কি সুন্দরভাবে লেখার জন্য কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। আমি দেখো একটা কথা বললাম কি? অল্প, একটা হলো কি অঘোষ আর একটা হলো ঘোষ। ওকে, আমি বললাম কি? অঘোষ আর ঘোষ। দেখো আমি কি বললাম? অঘোষ আর ঘোষ। দেখো অঘোষ শব্দের অর্থ কি? আমি বলে গেলাম সঠিকভাবে লেখার জন্য 2 ভাগে ভাগ করা হয়, অল্পপান মহাপান। আর সঠিকভাবে কি হলাম? সঠিকভাবে পড়ার জন্য অল্পপান মহাপান। আমি বললাম সঠিকভাবে লেখার জন্য 2 প্রকার, একটা হলো অঘোষ আর হলো ঘোষ। এখন মনে রাখবা ভাইয়া, একটা কথা মনে রাখবা। দেখো যদি কি 1 আর 2 অক্ষরই তোমার 5টা, 1 আর 2 কি অল্পপান? কি 1 আর 2 কি অল্প পান? নো, 1 আর 3 হলো অল্প পান, 2 আর 4 হলো কি মহাপান। এখনকার একটা কথা মনে রাখবো, 1 আর 2 হলো অঘোষ, আগে বিপরীতটা আসবে। 1 আর 2 হলো কি? অঘোষ। ওকে, তাহলে 1 আর 2 হলো কি ভাইয়া? অঘোষ। আর 3 আর 4 হলো কি? ঘোষ। ওকে, মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। আর 5 নম্বরটার নাম তো আমি জানি, সে হলো কি? নাসিক্য। ওকে, তাহলে 5 নম্বরটার নাম আমি জানি, নাসিক্য। দেখো এখন এই যে এখান থেকে টোটাল তোমাদের ক্লিয়ার নাকি বলো? তোমাদের ক্লিয়ার নাকি ভাইয়া? একটু জানাও, তাহলে কি আমি অন্য অন্য বিষয় নিয়ে চলে যাবো। দেখো একটু জানাও, তাহলে কি আমরা এই যে এটা আমরা শিখলাম কি? এটা আমরা শিখলাম ব্যঞ্জন বর্ণের স্পর্শ বর্ণ 25টি শিখলাম। দেখো পরের প্রশ্ন আমরা চলে যাবো ভাইয়া, পরের স্টেপে চলে যাবো। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার বুঝলা নাকি? এটা একটু বলো, এটা কি আসলে ক্লিয়ার? তুমি বুঝতে পারছো? এটা একটু বলো ভাই। হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে লিখে দিছো অল্প পান মহাপান। ওকে ভাইয়া, তাহলে দেখো আমরা পরের পেজে চলে যাই। দেখো পরের পেজে আরো অনেক বড় ক্লাস হবে ভাইয়া। দেখো দেখো তত্ত্বকণিকা, আমরা যে এই অধ্যায় থেকে আমরা শিখলাম, একটা কথা মনে রাখবো ভাই। তাহলে দেখো এই যে 50টি কি ভাষা বর্ণ আছে, এই 50টি বর্ণকে কি বলা হয়? বর্ণমালা বলা হয়। ওকে, তাহলে কি বর্ণমালা? দেখো স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই যে ভাষা, তাহলে কি মৌলিক স্বরধ্বনি 7টি, আর কি যৌগিক দেখেন। তাহলে কি আমি বলে দিলাম মৌলিক হয়তো 7টি দিছে, আমি লিখলাম যৌগিক, আমি যৌগিক লিখে দিলাম। যৌগিক 2টি, সরি 2টি, সে হলো কি? আমি এটাও লিখে দিলাম ওই আর ও। ওকে, আর এই দুটি কি ভাঙলে ভাই পাওয়া যায়? এই দুটাকে ভাঙলে একটা পাওয়া যায় হলো সরেয়া প্লাস রস্বই, আর এইটা ভাঙলে পাওয়া যায় হলো সরেয়া প্লাস রস্বই। এটা তোমরা দিয়ে দিলাম, এটাও তোমরা একটু দেখে নিবা। ওকে, তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে যুক্ত বর্ণে, এটা কি এটা কিন্তু আসতে পারে। দেখো ওকে, এবার হবে ইনশাল্লাহ। ওকে ভাই, চান্স তো হবে, 100% চান্স হবে, তোমরা থাকো সাথে। দেখো তাহলে কি ভাইয়া? তাহলে দেখো বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি স্বরবর্ণের কিন্তু। এখন বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি 25টি, এটা মনে রাখো, মুখস্থ বিদ্যা 25টি। এখন দেখো যৌগিক এবং দৃশ্যের বর্ণ 2টি, সে হলো কি? এটা কিন্তু জানি। এখন দেখো আমি একটু একটু কথা বলি, তোমরা শোনো। নাসিক্য বর্ণ 5টা, নাসিক্য বর্ণ 5টা, উ ইও দন্ত্যন্য মূর্ধন্য মূর্ধন্য দন্ত্যন্য আর হলো কি? ম। ওকে, এই 5টা হলো নাসিক্য। আর একটা কথা মনে রাখবা, কম্পন জাত, আমি যদি বলি কম্পন জাত ধ্বনি একটি, সে হলো কি? বয়সন্য র। আমি যদি বলি পার্শ্বিক বর্ণ একটা, সে হলো ল। আমি যদি কি পরাশ্রয় বর্ণ, মনে রাখবা পরাশ্রয় বর্ণ, সে হলো কি? দয়বিন্দু ধৈষণ্য না। ওকে ভাই, পরাশ্রয় বর্ণ হলো অনিশ্চয় বিসর্গ চন্দ্রবিন্দু। আমি যদি বলি কি অল্প পান, তাহলে কি 1 আর 3। আমি যদি বলি মহাপান 2 আর 4। আমি যদি বলি অঘোষ 1 আর 2। আমি যদি বলি ঘোষ 3 আর 4। ওকে, তাহলে দেখো দেখো ভাইয়া, তাহলে কি একটু দেখো, পরশ্রয় বর্ণ অনিশ্চয় বিসর্গ চন্দ্রবিন্দু 3টি মুখস্থ বলবা। নাসিক্য বর্ণ কয়টি? 5টি। দেখো, আর যেটা আমরা কি আগে থেকে শিখে গেছি। এখন নাসিক্য বর্ণ কয়টি ভাইয়া? 5টি, যেটা আমরা দেখো। তারপরে দেখো একটা কথা মনে রাখবো ভাই, শীষধ্বনি। একটা কথা মনে রাখবা, শীষধ্বনি মনে রাখবা 3 স আর কি হ। ওকে, তাহলে শীষধ্বনি কয়টি? 4টি। একটা কথা মনে রাখবা, 3টা স আর হলো হ। তাহলে শীষধ্বনি কয়টা? 4টা, যে হলো স স স আর হলো কি? হ। এটা মনে রাখবা। শীষধ্বনি 4টি। কম্পন জাত দেখো আমরা কিন্তু জানি একটা র। দেখো বাংলা ভাষায় কার 10টি, যেটা আমরা আগেই শিখলাম। বাংলা ভাষায় ফলা 6টি, যেটা আমরা আগেই শিখলাম। দেখো মফালা, বফালা, জফালা, রফালা, লফালা, এটা কিন্তু আছে নফালা। ওকে, এই ফলাগুলো দেখবা। অন্তস্থ অবর্ণ, একটা কথা মনে রাখবা, অন্তস্থ অবর্ণ হলো 4টি, জ র ল ব। ওকে, জ র ল ব, এটা মনে রাখবা, জ র ল ব। ওকে, তাহলে অন্তস্থ বর্ণ কয়টি? জ র ল ব 4টি। ওকে, এটা হলো কি? জ র ল আর হলো কি? ব। এখন যদি এই যে এইটার আলাদা ভাবে নাম হয়ে যায়, তাহলে কম্পন জাত। এটা যদি আলাদা ভাবে নাম হয়ে যায়, তাহলে কি? পার্শ্বিক। ওকে, মনে রাখবা। তাহলে আলাদা ভাবে নাম হলে একটা হবে, যদি টোটাল একসাথে থাকে তাহলে কি হবে? আলাদা নাম হবে। ওকে ভাইয়া, দেখো তারপরে আমরা এটাও কিন্তু জেনে গেছি। একটা হলো কি আমাদের, দেখো পার্শ্বিক হলো ল, আমরা কিন্তু আগেই জানি। তারপরে দেখো তারণজাত, আমরা কিন্তু জানি হলো কি?
কারণ যার ধ্বনি দেখো ডয়বেন্ড ঢয় শূন্য এটাও জানি। আর দেখো শব্দের প্রথমে বসে না, এই যে দেখো এটা 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 কখনো কি করে শব্দের প্রথমে বসে না, এটা মনে রাখবা তোমরা, এই কথাটা মনে রাখবা ভাইয়া। দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। একটু দেখো আমরা কিন্তু ব্যাখ্যা করলাম, আমরা কিন্তু এখন সব জানি, কারণ আমরা কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করলাম এই বিষয়টা। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এই যে এই পরীক্ষাটা কি আসতে পারে, দেখো বাংলা বর্ণমালার বর্গ কয়টি আমি কিন্তু জানি 5টি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, আমি কিন্তু আগেই আলোচনা করলাম সেই জন্য। দেখো তারপরে আসে স্পর্শ বর্জন, দেখো আমি কিন্তু আগেই জানি ক থেকে ম পর্যন্ত এরকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে, তাহলে কিন্তু আমি কিন্তু জানি। দেখো তারপরে দেখো যে স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ আছে নাই, তার নাম দেখো একটা কি নাম আছে, আমি কিন্তু আগেই জানি লিলিন বা বিলীন বর্ণ। তাহলে কি দেখো আমি সবই জানি, আমি সবই কি আলোচনা করলাম, তারপরে তোমাদের নমুনা দেওয়ার জন্য কি এই জিনিসটা বোঝালাম। দেখো আর ক্লিয়ার বুঝতে পারতেছে নাকি একটু জানাও ভাইয়া, আমাকে ক্লিয়ার একটু কি বোঝা যাচ্ছে নাকি একটু আমাকে জানাও। তাহলে কি আমি এতক্ষণ যে এই আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলাম, এই আলোচনার বিষয়গুলো এটা ছিল যেটা কি তোমরা আগে থেকে জানো ছিল। এন্ড প্রথম আমি তাহলে কি করছি, প্রথমে কিন্তু আমি আগে আলোচনা করছি আমার মতো, তোমাদের বুঝাইছি, তারপরে কি প্র্যাকটিক্যাল প্রমাণ তোমরা দেখো। তাহলে দেখো ওকে ভাইয়া, তারপর দেখো এই যে কি আমরা কি একটা কথা মনে রাখবা, হ্রস্বস্বর 4টি এটা মনে রাখবা, দীর্ঘস্বর 7টি এটা মনে রাখবা, অর্ধস্বর 4টি এটা মনে রাখবা, মুখস্থ বিদ্যা ভাইয়া কিন্তু এগুলো। দেখো অন্তুস্থ অধ্বনি 4টি, এটা কিন্তু আগেই একবার ছিল, জ্বর লব। ওকে দেখো তারপরে প্রশ্ন আমরা চলে যাব। ওকে তারপরে দেখো চলে যাবো ভাই তারপরে দেখো কি লেখা আছে, স স স এ 3টি বর্ণকে অঘোষ ধ্বনি অল্পপান বলা হয়, এটা কিন্তু আমরা জানি। ওই যে 1 আর 3 হলো কি অল্পপান, 2 আর 4 হলো মহাপান, 1 আর 2 হলো কি অঘোষ, আর 3 আর 4 হলো কি ঘোষ, এটাই বলা হয়েছে। দেখো তারপরে দেখো কি আছে, ক্রিয়ার কাল বা ব্যাকরণ আর তত্ত্ববোধ আলোচনা করতে পারবো। দেখো তারপর দেখো ব্যাকরণের শব্দের বিচ্যুতিগত বৈশিষ্ট্য আলোচনা করতে পারবো, অধ্বনির সঙ্গে কোথায় কি বসে কি ধ্বনি বিপরীত আলোচনা করতে পারবো। এগুলো দেখো কি আমরা এগুলো সব এখন আলোচনা করবো। দেখো আমরা কি পরের পেজে চলে যাই। এখন দেখো অল্প পান, তুমি কিন্তু আমি সঠিকভাবে একটা কি গাইডলাইন দিয়ে দিচ্ছি। দেখো এটা থাকলে অল্প পান, এটা থাকলে মহাপান, এটা থাকলে অঘোষ, এটা থাকলে ঘোষ, এটা হলো তোমাদের টেকনিক। দেখো বুঝতে পারতেছো নাকি একটু জানাও, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু জানাও ভাইয়া, একটু বসো। দেখো ক্লিয়ার কি দেখতে পারতেছো, এটা বুঝতে পারতেছো নাকি? আমি কিন্তু আগেই সব আলোচনা করছি, আগে আলোচনা করার পরেই তোমাকে কি প্রশ্ন আসছে। দেখো দেখো তাহলে কিন্তু প্রশ্ন আসবে ভাইয়া, প্রশ্ন কিন্তু এমন ভাবে হবে। দেখো তাহলে দেখো আমরা পরের পেজে চলে যাই। এখন একটু দেখো ব্যাকরণে কি আছে, ব্যাকরণের ইতিহাস দেখো, ব্যাকরণ কি আছে, বাংলা ব্যাকরণ দেখো কি আছে, বাংলা ব্যাকরণ নিয়ম অনুযায়ী কোনো পদ ছাড়া কি বাক্য গঠন হয় না। এখন দেখো আমি লিখলাম কি বাক্য গঠন করার জন্য পদ দরকার, তাহলে কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়, পদ বলা হয়। মনে রাখবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়, এটা একটা পদ, 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 সবই কি পদ, তাহলে মনে রাখবা। ওকে দেখো তাহলে কি বাক্যে ব্যবহৃত এই যে তোমাদের যেগুলো বলতেছি এর মধ্যে কি পরীক্ষাতে আসবে, পরীক্ষা থাকবে। ওকে তাহলে দেখো তাহলে কি একটা কথা মনে রাখবো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়, পদ বলা হয়। এখন দেখো পদের অন্তরে দেখো সংক্ষিপ্ত কি হচ্ছে, পথে পথে ঘাটে দোষ গুণ আসে, সবকিছু কিন্তু আসে। দেখো ওই কারণে যে একটা যৌগিক স্বর হয়, দেখো এটা আমরা বাংলায় পাওয়া যায়, আমি কিন্তু এটা আগেই শিখে নিলাম। তারপর দেখো ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ব্যঞ্জন, এটা আমরা জানি, এটা নাসিক্য এটা জানি, চন্দ্রবিন্দুকে কোনটা বলা হয় এটাও কিন্তু আমরা শিখে গেলাম, এর আগে শিখে কে 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 দেওয়া। যেমন দেখো এক অক্ষরী শব্দ, দেখো এক অক্ষরী শব্দ ভাইয়া একটু কথা মনে রাখবা, এক অক্ষরী শব্দটা একটা কথা মনে রাখবা, আমি লিখলাম কি বাংলিশ, আমি কি লিখলাম বাংলিশ। ওকে বা এই সব ওকে বাংলিশ লিখলাম। বাংলিশ শব্দের অর্থ তুমি জানো, আমি যে কি সচরাচর কি করি, তোমার সাথে এসএমএস করি, বা তোমার আমার সাথে এসএমএস করো, বা তোমার ভাইয়ের সাথে এসএমএস করো। যেমন কি একটা কথা মনে রাখবা, বাংলিশ এসএমএস লিখবা যখন এক অক্ষরী শব্দ চাবে, তোমরা বাংলিশ ভাষায় বাংলিশ ভাবে কি লিখবা, একটা যেমন আসলে হলো কি বোন। দেখো আমি এটা বুঝাই দিই, চিরদিনের জন্য এক অক্ষরী শব্দ একটা প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসবে, যেটা তোমরা পারবা। দেখো তাহলে বাংলিশ আমরা কি করবো, বোন আছে, দেখো বোন নিয়ে একটু কথা বলি। বোন তাহলে কি হয় কিভাবে, দেখো বয় ওকার বোন ন, আমি বললাম কি ভাই, আমি কি লিখলাম ভাই, তাহলে কি ভয় কারা ভা হস্যই। দেখো তাহলে কি আমি দেখো কিভাবে লিখতেছি বাংলিশ, কিন্তু তাহলে একটা কথা মনে রাখবা, ভাওয়েল আর হলো কনসোনান্ট। ওকে যদি কোনো 3 অক্ষরের মধ্যে একটা কি ভাওয়েল থাকে, বাংলিশ এসএমএস লিখে, তাহলে কি অক্ষর হবে 3টা, আর যদি পাশাপাশি 2টা ভাওয়েল হয় সেটা হলো এক অক্ষরী শব্দ হয়। তাহলে বোনও এক অক্ষরী শব্দ, ভাইও কি এক অক্ষরী। দেখো এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটাও কি ভাওয়েল। ওকে তাহলে পাশাপাশি 2টি অক্ষর একসাথে, সেই অক্ষরটা হবে কি ভাওয়েল। ওকে একটা অক্ষরের পরে যদি কি পাশাপাশি 2টা ভাওয়েল আসে সেটাও এক অক্ষরী শব্দ, বা 2টা শব্দের মাঝে যদি কি থাকে একটা ভাওয়েল থাকে সেটাও কি এক অক্ষরী শব্দ। ওকে তাহলে মনে রাখবা। দেখো যৌগিক স্বরধ্বনি কিন্তু এটা আমি আগে থেকে শিখলাম, যৌগিক স্বরধ্বনি জানি, তারপরে কি এক অক্ষরী শব্দ আমি শিখলাম। তারপরে দেখো তারপরে আমি পরের পেজে চলে যাব। দেখো পরের পেজে এটাও কিন্তু আমি জানি, দেখো এটাও কিন্তু শেখা হয়েছে। তারপরে দেখো কি আছে, ব্যঞ্জন বর্ণমালা, বাংলা বর্ণমালার অর্থমাত্রা পূর্ণমাত্রা, এটা কিন্তু সবই আমি কি শিখছি। এখন ধ্বনি শব্দ বাক্য অর্থ এটাও কিন্তু আমি জানি। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা শব্দ গঠন করার জন্য পদ দরকার, প্রত্যেকটা বাক্য গঠন করার জন্য কি দরকার, পদ দরকার। ওকে
এখন দেখো ধ্বনি পরিবর্তন, একটু ধ্বনি পরিবর্তন নিয়ে আমি আগে আলোচনা করি। ধ্বনি পরিবর্তন যেভাবে হতে হয়, যেভাবে হতে পারে ধ্বনি পরিবর্তন, তোমরা একটা কথা লক্ষ্য রাখবো ভাইয়া। আচ্ছা ভাই, স্পিড একটু স্লো করেন। আসলে স্পিড যদি স্লো করি তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে। দেখো একটু কষ্ট করে শোনো, আর একটু আস্তে আস্তে বলি। দেখো তাহলে কি ধ্বনি পরিবর্তন, ধ্বনি এখন তুমি কিন্তু জানো, একটা কথা মনে রাখবা, শব্দের যদি কি পদের মিলন হয় তাহলে কিন্তু বলা হয় কি সমাস, আর যদি ধ্বনির মিলন হয় তাহলে কিন্তু বলা হয় সন্ধি। আমি দেখো একটা উদাহরণ দিই, একটু আমি আলাদা ভাবে একটু কথা বলি। দেখো আমি লিখলাম কি বিদ্যালয়, বিদ্যালয় লিখলাম, তাহলে বিদ্যালয়কে ভাঙলে কি পাওয়া যায়? বিদ্যা প্লাস আলয়। ভাইয়া এটা একটা পদ, এটা একটা পদ, এই পদের যখন মিলন হবে তখন হবে সমাস। ক্লিয়ার, বুঝছো? এই পদের যখন মিলন হবে তখন হবে সমাস। আর যদি কি, যদি কি হয়েছে এখানে বলতে ধ্বনি, তাহলে ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। মনে রাখবা, ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি। আর সন্ধি হয় প্রথম পদের লাস্ট অংশে দ্বিতীয় পদের প্রথম অংশে। যদিও কি আজকে আমরা পরে যাব তখন সন্ধি পড়াবো, এ টু জেড। সন্ধি থেকে জীবনেও আর ভুল যাবে না, সমাজ থেকে জীবনেও আর ভুল যাবে না, কারোর থেকে তো ভুলের কোনো কথাই নাই। এক কথায় উপসর্গ থেকে ভুলের তো কোনো কথাই নাই। যেখান থেকে তোমরা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসবে, এক কথায় প্রশ্ন পাইলেই কি অ্যান্সার করতে পারবা। মানুষ সমাজ দেখে ভয় পাবে, কারক দেখে ভয় পাবে, প্রত্যয় দেখে ভয় পাবে, সন্ধি দেখে ভয় পাবা। তুমি সন্ধি দেখে হাসবা, প্রত্যয় দেখে হাসবা, কারক দেখে হাসবা। কি জন্য বলতো? যেখানে এটা এত সোজা, এত সোজা। ওকে, দেখো নোট ছবি পাবা ভাইয়া, সব পাবা। দেখো তোমরা সাথে থাকো, দেখো এটা। তাহলে দেখো বিদ্যাযোগ আলয়, এটা হলো কি একটা পদ, এটা একটা পদ, এই পদের মিলনকে বলা হয় সমাস। আর দেখো একটা, এইটা কি সরেয়া, দেখো তারপরে কি আসলো সরেয়া। এই যে এই দুটা মিলন হলো ধ্বনি, এই যে হলো ধ্বনি। তাহলে এই একটা ধ্বনি, একটা ধ্বনি, স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনিরা তো জানো, ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনির মিলনকে বলা হয় কি ভাইয়া? ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। আচ্ছা, একজন কে নুসরাত লিখেছেন স্যার। কি স্যার ভাই? বলো, একটু ভালোভাবে বলো, কি বলতে চাও একদম বলে ফেলো। দেখো কি বলতে চাও বলে ফেলো, সমস্যা নাই। দেখো তাহলে কি ভাইয়া, দেখো আমরা, ও সরি, অন্য পেজে চলে যাই। তাহলে দেখো আমরা কি আলোচনা করব? স্বরাগম। দেখো আমরা সর্বপ্রথম একটু কি ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করব। ধ্বনি কেমন ভাবে পরিবর্তন হতে পারে এটা একটু লক্ষ্য করো। স্বরাগম, আমরা একটু স্বরাগম নিয়ে কথা বলি। দেখো স্বরাগমকে 3 ভাগে ভাগ করা হয়: আদি স্বরাগম, অন্ত স্বরাগম, মধ্য স্বরাগম। এখন একটা কথা তোমরা মনে রাখবা, স্বরাগম শব্দের অর্থ হলো স্বরধ্বনি। ওকে, আমি কি বললাম? স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনির পরিবর্তনকে কি বলা হয়? স্বরাধ্বনি, স্বরাগম বলা হয়। সেই স্বরাগম হতে পারে কয় ভাগে? 3 ভাগে। আচ্ছা, এত তাড়াতাড়ি বোঝালে বুঝবো কি করে ভাই? দেখো এখন তো আসতে পড়াচ্ছি, এর থেকে কত আসতে চাও তোমরা বলো? তাহলে দেখো স্বরাগম নিয়ে যদি আমি একটু কথা বলি, দেখো স্বরাগম নিয়ে যদি একটু কথা বলি, এখন কি হচ্ছে নাকি ক্লিয়ার? দেখো জানাচ্ছ নাকি? একটু জানাও ভাই, একটু কমেন্টের মাধ্যমে জানাও। যদি স্বরাগম নিয়ে আমি একটু কথা বলি, স্বরাগম জিনিসটা কি? স্বরধ্বনির পরিবর্তন। স্বরাগম শব্দের অর্থ কি? স্বরধ্বনি পরিবর্তন। আর এই স্বরধ্বনি পরিবর্তন করেও কিন্তু আমরা প্রত্যয় করব। যখন আমরা প্রত্যয় করব, প্রত্যয় শব্দের অর্থ হলো স্বরধ্বনি পরিবর্তন, আর স্বরাগম শব্দের অর্থ হলো কি? স্বরধ্বনি পরিবর্তন। এখন দেখো স্বরাগম স্বরধ্বনি প্রথম আছে কি? আদি স্বরাগম। কি আছে? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তাহলে আদি কি? যদি কি একটা বাক্য লিখলা, সেই বাক্য যদি কি হয়? স্বরবর্ণের প্রথম অক্ষর পরিবর্তন হয়, সেটা হলো কি? আদি স্বরাগম। ওকে, তাহলে প্রথম অক্ষর যদি পরিবর্তন হয় তাহলে কি হবে ভাইয়া? এটা আদি স্বরাগম। যদি মাঝখানের কোনো অক্ষর পরিবর্তন হয়, স্বরবর্ণ কিন্তু, স্বরবর্ণ যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? অন্ত স্বরাগম। তারপরে যদি কি হয়? লাস্টের বর্ণ পরিবর্তন হয় তাহলে অন্ত, মাঝের বর্ণ যদি পরিবর্তন হয় তাহলে কি? মধ্য স্বরাগম। দেখো আদি স্বরাগমের আমি একটা উদাহরণ দেই। আমি লিখলাম কি? স্কুল। দেখো আমি কি লিখলাম? স্কুল। দেখো এখন এই জায়গায়, স্কুলের জায়গায় দেখো কি আছে? তুমি যদি এই যে প্রথমে রস্বই একটা লাগালা, এটা কি ভাইয়া স্বরবর্ণ না? দেখো একটু দেখো, এটা কি স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? তাহলে দেখো এটা হলো রস্বই একটা স্বরবর্ণ। তাহলে দেখো স্কুল, তাহলে স্কুলের সাথে কি লাগাইছি? দেখো আমি কি একটা, আমি সাধারণত একটা বোঝো, ছয়কয় যুক্ত হস্যুল ল। দেখো স্কুল বানাম কিন্তু এইটা, কিন্তু স্কুলের সাথে তুমি কি লাগালা? একটা স্বরধ্বনি লাগালা। দেখো রস্ব ইকার লাগালা, হয়ে গেল কি? স্কুল। তাহলে এই দেখে দেখো প্রথমটা পরিবর্তন হলো, প্রথমে যোগ হলো, তাহলে কি হলো? প্রথমটা যোগ হলো, তাহলে কি ভাইয়া? এটা হলো আদি স্বরাগম। ওকে, তাহলে কি স্বরাগম? এটা আদি স্বরাগম। ওকে, দেখা তাহলে ক্লিয়ার নাকি? বুঝতেছো নাকি? বোঝো ভাই, বলো। তারপরে দেখো আরেকটা উদাহরণ দেই ভাই, আমি স্ত্রী। দেখো স্ত্রী, আমি উদাহরণ দিলাম কি? স্ত্রী। তাহলে এই স্ত্রীর সাথে একটা স্বরধ্বনি তুমি লাগাও, আমি দিলাম কি? রস্বইর সাথে একটা লাগালাম। তাহলে দেখো শব্দের আদিতে কি হলো? পরিবর্তন হলো। শব্দের আদিতে একটা কি হলো? অক্ষর যোগ হলো। তাহলে এইটা হলো আদি স্বরাগম। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? বলো।
ক্লিয়ার? ওকে। তারপরে দেখো, মধ্য স্বরাগম নিয়ে একটু কথা বলি। মধ্য স্বরাগম, আমি বললাম কি মধ্য স্বরাগম, একটা উদাহরণ দেখো, তোমাদের একটা উদাহরণ দিলাম কি ধর্ম। দেখো কি লিখলাম, আমি লিখলাম ধর্ম। তাহলে দেখো ধ র, তারপরে কি ম, এই যে র আলো মাধ্যমে দেখো কি আসছে, একটা বর্ণ আসলো। কি আসলো? একটা বর্ণ যোগ হলো। তাহলে এটা কি ভাইয়া? মধ্য স্বরাগম। দেখো অন্ত স্বরাগম তেমনি আছে। দেখো অন্ত, দেখো অন্ত স্বরাগম একটা কি উদাহরণ দাও তোমরা। দেখো আমি দিলাম কি অন্ত স্বরাগম দিশ, আমি লিখলাম কি অন্ত একটা স্বরাগম দিলাম, একটা হলো দিশ, আমি কি লিখলাম দিশ। এখন অন্ত স্বরাগম দেখো, দিশের সাথে কি দশের দি একটা তুমি লিল্লাকে সরে আ দিয়ে দিলা, তাহলে হয়ে গেল কি দিশা। দেখো দিশ থেকে হয়ে গেল কি দিশা। দেখো লাস্টের একটা কি হলো, ধ্বনির পরিবর্তন হলো, এটা হলো কি ভাই? অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম কি ক্লিয়ার নাকি? আমাকে ক্লিয়ার একটু জানাও। স্বরাগম কি তোমরা ক্লিয়ার নাকি একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম সামির, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দেখো তাহলে কি স্বরাগমটা তোমরা ক্লিয়ার নাকি? যদি স্বরাগম হয় তাহলে কি আমি এই তিনটা শিখে গেলাম। দেখো, আর এই স্বরাগমের মধ্য স্বরাগমের একটা নাম হলো বিপকর্ষ বা স্বরভক্তি, এটা মনে রাখবা, সমর্থক শব্দ মতো। দেখো, ওয়ালাইকুম আসসালাম সামির, কেমন আছো ভাই? দেখো, হ্যাঁ বলো বলো বলো, মুক্তা বলো ভাইয়া। ওকে, তাহলে দেখো, যদি শব্দের প্রথমে যদি অক্ষর পরিবর্তন হয় আদি, যদি শব্দের মাঝে যদি অক্ষর পরিবর্তন হয় অন্ত, না সরি মধ্য, আর যদি লাস্টে পরিবর্তন হয় সেটা কি? অন্ত। ওকে, তাহলে মনে রাখবা স্বরাগম আমি শিখে গেলাম। আমরা পরে চর্চা যখন করি তখন আমরা জানবো। দেখো এখন এখানে লেখা আছে কি ভাই? স্বরলোপ। এখন স্বরলোপ শব্দের অর্থ কিন্তু বাদ। কি লোপ শব্দের অর্থ বাদ। এতক্ষণ কিন্তু আমি কি করলাম ভাই? যোগ করলাম। স্বরাগম শব্দের অর্থ যোগ, স্বরাগম শব্দের অর্থ কি? যোগ। ওকে, তাহলে মনে রাখবে এতক্ষণ আমি কি করলাম? যোগ করলাম। হ্যাঁ, এতক্ষণ তাহলে দিশ থেকে হয়ে গেল কি দিশা, এটা মনে রাখবা। দিশ হলো কি? যদি দিশ থাকে এটা হলো মূল বাক্য। তারপরে দেখো কি হলো? দিশা, সরে আদি দিলাম, তাহলে আকার একটা কি এক দ্বারা অন্তে পরিবর্তন হয়ে গেল, তাহলে এটা হলো কি দিশা। তাহলে দেখো, তাহলে দেখো আমি এতক্ষণ করলাম হলে স্বরাগম শব্দের যোগ করা বা ধ্বনির যোগ। এখন দেখো কি আছে? স্বরলোপ মানে ধ্বনির লোপ। এখন তুমি কি এমনি বুঝতে পারবা, ধ্বনি লোপটা তুমি কি এমনি বুঝতে পারবা। দেখো কি বলা হয়েছে, ধ্বনি লোপটা একটু বোঝো তো। দেখো আমি কি লিখলাম, আমি লিখলাম এখানে একটা উদাহরণ তুমি দাও, যেমন কি আদি। ওকে, আমি আদি দিয়ে একটা উদাহরণ দিলাম, সরে আ দশের দি। ওকে, আদি। তাহলে দেখো স্বরবর্ণে যদি কি আসে, প্রথমটা কি হয়? প্রথমটা যদি বাদ যায়, প্রথম অক্ষরটা যদি বাদ গেল, তাহলে কি হলো? দি হলো খালি। তাহলে এই দিটা কি? এটা কি? আদি স্বরলোপ। ওকে, তারপরে কি মধ্য স্বরলোপ, যদি কি আসলে স্বরে অর কথা স্বরে অ হয়ে গেল, তাহলে কি এর মধ্যে একটা কি হলো বাদ দিয়ে, বা স্বরে আর দ, হ্যাঁ স্বরে আ দ হলো। দেখো রস্বই বাদ গেল, রস্বইকা কি হলো? বাদ গেল। তাহলে কি এটা ভাইয়া? মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। স্বরে আর জায়গা স্বরে আদা হয়ে গেল, তাহলে কি দটা নাই, তাহলে কি এটা হলো কি? অন্ত স্বরলোপ। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? দেখো এটা আমাকে জানাও। স্বরলোপটা একদম ইজি। দেখো এক কথায় কি স্বর একটা একটা কথা মনে রাখবা, স্বরাগম হলো যোগ, আর সেই স্বরাগমের সাথে যদি কি হয়? স্বরাগম আদি স্বরাগম অন্ত স্বরাগম যোগের ক্ষেত্রে, আর যদি স্বরলোপ হয় তাহলে কি ভাইয়া? মাইনাস। ওকে, স্বরলোপ যদি হয় তাহলে মাইনাস। হ্যাঁ ভালো আছি রিফাত, নুসরাত জাহান ভালো আছি ভাইয়া। ওকে, তাহলে দেখো পরের পেজে আমি চলে যাই, আমরা উদাহরণে গিয়ে দেখবো। দেখো উদাহরণে গিয়ে করবো আমরা, দেখবো। দেখো এই জিনিসটা একটু পড়ো, এই জিনিসটা তোমরা একটু দেখো। অসমীকরণ বা সমীকরণের অভাব, বা দেখো অপনিহিত। এখন আমি দেখো দেখো আমি একটা লিখলাম কি? রস্বইকার আর রস্যুকার। দেখো রস্বইকার আর রস্যিকার একটা জিনিস আমি অপনিহিত আগে শিখি। যদি একটা কথা আমি লিখলাম, দেখলো সরে আজ জ, আমি লিখলাম আজ, লিখলাম একটা উদাহরণ দেখলাম কি? আমি লিখলাম আজ। একটা কথা মনে রাখবা, অপনিহিত শব্দের অর্থ হলো প্রথমে কি আছে? একটা স্বরধ্বনি, বা আমি তো বললাম রস্বই স্বর। তাহলে একটা কথা মনে রাখবা, প্রথম রস্বই স্বর যদি কি হয়? শব্দের আগেই উচ্চারণ হয়। তাহলে রস্বই স্বর যদি কি হয়? শব্দের আগেই উচ্চারণ হয়, তাহলে কি হয়? সেটা হয় হলো অপনিহিত। আচ্ছা দেখো অপনিহিত একটু বোঝো, তাহলে কি হবে? শব্দের মধ্যে ই বা উ ধ্বনি থাকলে, তাহলে যে উচ্চারণের সময় যদি কি হয়? আগে প্রবাহিত হয়, তাহলে কি হবে? সেটা হবে কি ভাই? তাহলে সেইটা হবে কি? অপনিহিত। দেখো অপনিহিতের একটা কি আমি লিখলাম হলে আজি। আচ্ছা আমি আজ লিখলাম না, আমি লিখলাম কি? আজি। এখন অ্যান্সারটা দেখো তোমরা কি? আজি লিখলাম কি? সরে একটা বোঝো খালি, আজি। দেখো আমি উচ্চারণ যখন কি আমি এই যে অপনিহিত করতেছি, তখন দেখো হয়ে গেল সরে আ হসই জ।
তাহলে দেখো এই যে এই রস্যই কিন্তু আমি এতক্ষণ পরে কি যখন আমি উচ্চারণ করলাম তখন কিন্তু আমি পরে উচ্চারণ করলাম, কিন্তু দেখো যখন অপরিহিত এটা পরিবর্তন মানে এই রস্যই স্বর দেখুন আজ, তাহলে দেখো স্বরে আর জ এসের জি আগে কিন্তু জ লিখলাম, আগে কিন্তু আমার জ আসলো, কিন্তু দেখো আইজ স্বরে আ হস্যই জ, তাহলে কি এই তাহলে কি দেখো পরের হস্যই স্বর কিন্তু কি করলো আগে আসলো, যদি পরের রস্যই স্বর আগে আসে সেটাই হলো কি অপনিহিত। ক্লিয়ার বুঝতে পারছো নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও, ক্লিয়ার বুঝতে পারছো কি নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো জানাও জানাও একটু ক্লিয়ার জানাও, এটা কি ক্লিয়ার বুঝতে পারছো নাকি একটু ক্লিয়ার জানাও ভাইয়া, জানাও একটু একটু। তাহলে এক কথায় মনে রাখবা, যদি কি শব্দে রস্যই স্বর আগে আসে পরের রস্যইকার যদি কি থাকে আজি আগে আসে, ওকে তাহলে কি হবে ভাইয়া একটু বুঝতে পারছো নাকি জানো? ওকে ভাইয়া সবাই লেখছে ক্লিয়ার, ওকে। এখন দেখো অসমীকরণ, অসমীকরণ শব্দের অর্থ ধারাবাহিক মনে রাখবা, ধারাবাহিক আমি লিখলাম কি ধপ ধপ, দেখো ধপ ধপ একটা দেখো কি হলো, একটা কি হলো এই যে ধপ ধপ হয়ে গেল দেখো ধপা ধপ, তাহলে দেখো কি হলো ধপ ধপ থেকে সরে আ একটা কি হলো যোগ হয়ে গেল, দুটাকে অ্যাড করার জন্য সরে আ কি হলো ধপ আ, সরে আ কিন্তু কি হয়ে গেল অ্যাড হয়ে গেল। তাহলে দেখো তাহলে একটা কথা মনে রাখবা, সারিকে অ্যাড করার জন্য কোনো কিছু দেখো ধপ ধপ টপ টপ ফট ফট এগুলো কি যদি কি হয় এটা তাহলে কি হবে ভাইয়া অসমীকরণ। তাহলে দুইটা সমীকরণকে কি করার জন্য এক করার জন্য মাঝখানে যখন আমি কি করব একটা একটা সরে আর আনব তখন কি হবে সেটা, সেটা হবে হলো অসমীকরণ। ক্লিয়ার বুঝতে পারছো নাকি বলো? দেখো তাহলে সমীকরণ অপনিহিত আর হলে অসমীকরণ কি ক্লিয়ার নাকি একটু জানাও ভাই, একটু জানাও একটু জানাও। হ্যাঁ টপ টপ, ওকে ভাই টপ টপ সুন্দর, টপ টপ হতো কিন্তু টপ প প্লাস টপ প, তাহলে হয়ে গেল কি টপ একার পা, এই যে দুই একটা কিন্তু টপ প, ওকে তাহলে কি আসলো স্বরে আসলো স্বরধ্বনি আসলো, তাহলে কি হবে এটা অসমীকরণ। ক্লিয়ার বুঝতে ভাই? ক্লিয়ার, ওকে সুন্দর। দেখো তারপরে পেজে চলে যাই, দেখো দেখো এটা একটু তোমরা উদাহরণ দাও, দেখো এটা একটু তোমরা একটু উদাহরণ দাও। অবিশ্রুতি দা কি? আচ্ছা ভাইয়া একটা কথা মনে রাখবা, অবিশ্রুতি আর হলো কি অপনিহিত এক একের মতোই। দেখো অবিশ্রুতি কি আর অপনিহিত একই, যেমন দেখো দেখো একটু দেখো একটা আমি উদাহরণ দেখি, একটা উদাহরণ দেখো, যেমন দেখো মানিয়া মাইন্না মেনে, তাহলে দেখো এই যে ক্যাটাগরি অনুযায়ী যখন সাজানো হবে সেটাই কি অবিশ্রুতি। একটা কথা মনে রাখবা, বিশ্ববিদ্যালয়ে অবিশ্রুতি আসে না, বিশ্ববিদ্যালয়ে অবিশ্রুতি আসে না, আসলে স্বরাগম আর হলো কি স্বরলোপ থেকেই আসবে, অপনিহিত সব থেকে বেশি আসে। তাহলে কি হস্যইস্বর আগের হস্যইকার যদি কি পরের হস্যইকার যদি আগে উচ্চারণ হয় অপনিহিত, এটা মনে রাখবা। ওকে ভাইয়া দেখো তাহলে যেটা আসে না সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো না। দেখো তারপরে কি স্বরসংগতি, একটু একটু বোঝো। স্বরসংগতি পরস্পর দুটি স্বরধ্বনি কি আসলে থাকলে সেটা স্বরসংগতি হয়, ওকে। পরস্পর দুটি কি যদি পরস্পর দুটি স্বরধ্বনি থাকে উচ্চারণের সময় তা কি হয়তো পরিবর্তন করে অন্যের মতো কি হয়েছে একটা স্বরধ্বনি বসে, তাহলে কি হয় সেটা হলো স্বর। যেমন অতি, যেমন দেখো অতি আমি লিখলাম কি অতি প্লাস অতি, দেখো দুইটা কি একই, কিন্তু তাকে পরস্পর দুটি কি দুটা একই হয় সেটা হলো কি স্বরসংগতি। ওকে ক্লিয়ার বুঝতে পারছো নাকি একটু বলো, স্বরসংগতি ক্লিয়ার বুঝতে পারছো নাকি? দেখো স্বরসংগতি, দেখুন আরেকটা উদাহরণ স্বরসংগতির একটা উদাহরণ দিলাম কবুল, দেখো কয় ওকার বয়সুল্য, ওকে দেখো একই অর্থ, খালি কি আকার উকার নাই, কিন্তু উচ্চারণের সময় কিন্তু একই। যেমন মনোযোগ, দেখো হ্যাঁ মনোযোগ, তাহলে দেখো ম এটা কিন্তু ম নয় করণ একই উচ্চারণ, ওকে। তাহলে যখন একই উচ্চারণ হবে কিন্তু দুই ভাগে সেটা হবে কি ভাইয়া স্বরসংগতি। স্বরসংগতি ক্লিয়ার নাকি একটু জানাও, স্বরসংগতি কি ক্লিয়ার একটু জানাও ভাইয়া, স্বরসংগতিটা একটু জানাও ক্লিয়ার নাকি? দেখো হ্যাঁ হ্যাঁ সুন্দর জন্য জানি না জানি না জেনে, ওকে ভাইয়া সুন্দর। হ্যাঁ আইস থেকে আজি, ওকে সুন্দর। তাহলে দেখো স্বরসংগতিতে ক্লিয়ার নাকি একটু জানাও, স্বরসংগতি দেখো স্বরসংগতি কি ক্লিয়ার? ওকে ওকে সুন্দর। তারপরে দেখো তারপর লেখা আছে পরাগত, ভাই এটা কিন্তু একটু 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 এটা দাও উদাহরণ, এটা একটু
দেখো পরাগতটা একটু দেখো, পরাগত দেখো, পরাগতটা একটু দেখো, পরাগত দেখো। দেখো আমি একটা পরাগত ডাইরেক্ট কি, আমি কোনো কিছু জানি না, একটা কথা মনে রাখবা, আমি লিখলাম হলো গল্প। যদি কি হয় একটা বর্ণ পরিবর্তন হয় গপ্প। দেখো হওয়ার কথা ছিল কিন্তু ল হয়ে গেল, দুটাই বর্ণ এক, এক কথায় লাপ্পা। আমি লিখলাম কি লাব্বা, হয়ে গেল কি দুইটা কি একই অর্থ, একই কি হলো অক্ষর হয়ে গেল লাপ্পা। তাহলে কি এই যে এটা হলো কি পরাগত, দুইটা অক্ষর যখন একই হয়ে যায় সেটা হলো কি পরাগত। পরাগত থেকে আসবে না, বিশ্ববিদ্যালয় প্রশ্ন আসবে না, পরাগতও আসে না। তাহলে ক্লিয়ার নাকি, বস্তু নাকি বলতে বলো। তারপর দেখো মধ্যগত, দেখো তারপরে কি মধ্যগত অন্তর্গত, এটা তো জীবনেও আসে না ভাইয়া, মধ্যগত আর অন্তর্গত জীবনেও আসে না। ওকে দেখো মধ্যগত আর অন্তর্গত কি আসে না। যেমন মধ্যগতের একটা উদাহরণ কি, মধ্যগতের একটা উদাহরণ দেখো, মধ্যগতের একটা চন্দ, আমি বললাম কি নয়টা যুক্ত ন চন্দন। দেখো মধ্যগতের একটা উদাহরণ কি চন্দন, আমি দিলাম চন্দ থেকে চন্না। দেখো কি হলো, দুটাই পরিবর্তন হয়ে গেল, মধ্য পরিবর্তন হয়ে মধ্যগত। এটা ভাই একটু এই তিনটা আসবে না, ওকে পরীক্ষায় এই তিনটা আসবে না। দেখো এখান থেকে দেখো তুমি দেখাতে পারলে পুরস্কার আছে, কোনোদিনও পরীক্ষায় এরকম ভাবে এই পরীক্ষা আসে না। তাহলে প্রশ্ন যদি আসে ধ্বনি বিপর্যয় থেকে আসবে, তাহলে কি স্বরাগম, আদি স্বরাগম, অন্ত স্বরাগম, স্বরলোপ, আর কি অপনিহিত, আর কি ব্যঞ্জন বিস্তৃতি, এটা আসবে। দুটা ধ্বনি কি পরিবর্তন করা, ধপ ধপ ধপা ধপ, টপ টপ টপা টপ, এটা থেকে আসবে। ওকে দেখো আমি কি এখন পরের পেজে চলে যাব। দেখো এতক্ষণ শুনলাম স্বরধ্বনি পরিবর্তন, এখন কি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। একই কথা ভাই, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন একই কথা। দেখো একটি শব্দকে দুইবার উচ্চারণ করা, একটি শব্দকে কি করা দুইবার উচ্চারণ করা, একটু বোঝো। আচ্ছা যদি ভাইয়া যদি আসলে পরে কি, আচ্ছা আসলে তো একটা কথাই রাখলাম, আসলে তো যেটুকু আসার যদি আসে প্রশ্ন তো পারার মতো বললামই, এমন ভাবে তো বোঝালাম। একটু একটু যখন শীত পাবা একটু হাতে একটু মনোযোগ দিয়ে একটু একটু ভেবে কথা বলবা। যদি কি আমি সর্বপ্রথম যেগুলো শিখলাম ওইগুলোর কি পুনরায় কিন্তু একই রূপ, দুইটা অক্ষর আছে, একটা অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মধ্য, যদি কি দুইটা অক্ষর আছে লাস্টের অক্ষর পরিবর্তন হয় তাহলে কি শেষ, অন্ত। তাহলে দেখো এই জিনিসটা মনে রাখবা। দেখো তারপর দেখো কি আছে সমীভবন, এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা কিন্তু আসবে সমীভবন। দেখো সমীভবন দায়িত্ব বলো, দেখো সমীভবনটা একটু দেখো, সমীভবন কাকে বলে একটু অ্যান্সার কেউ দিতে পারলে কমেন্টের মাধ্যমে জানাও। সমীভবন পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা দেখো মনে রাখবা সমীভবন জিনিসটা মনে রাখবা। সমীভবন জিনিসটা হলো এই জিনিস, ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি কোন সময় উচ্চারণ করার সময় দুটা ধ্বনি একসাথে চলে আসে, দুইটা ধ্বনি একসাথে চলে আসে, একই রকম চলে আসে। যেমন আমি যদি উদাহরণ দিকে তাকাই তাহলে সমীভবনের একটা দেখো, আমি বললাম জন্ম, দেখো কি লিখলাম জন্ম, উদাহরণ দিলাম জন্ম। দুর্গা, আমি লিখলাম কি দুর্গা। দেখো দুর্গা, এই যে দুটা বর্ণ চলে আসছে, একই বর্ণ চলে আসছে দুইবার, এটা হলো কি ভাইয়া সমীভবন। তাহলে সমীভবনের একটা কি মনে রাখবা, সংজ্ঞাটা মনে রাখবা। সংজ্ঞাটা কি, উচ্চারণের সময় পাশাপাশি অবস্থিত দুইটি ব্যঞ্জন ধ্বনি একই রকম হয়ে যায় কিংবা একই রকম কি হওয়ার কারণে বলার পরে সমীভবন বলে। এই যে একটা এক কথা মনে রাখবা, এই দুটা বর্ণ একই রকম হয়ে গেছে সেই জন্য কি সমীভবন। ওকে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তারপর দেখো প্রগত, প্রগত সমীভবন ঘটলে কি হয় প্রগত হয়। প্রগত শব্দের অর্থ প্রথম না, যদি কি হয় প্রথম, যেমন চন্দন হয়ে গেল চন্দ। ওকে তারপরে কি আবার দেখো কি আছে অন্ত, এটা অন্ত, এখান থেকে বেশি প্রশ্ন আসবে না। দেখো অন্ত থেকে পদ্মা, দেখুন একটা কথা আসলো কি, আমি লিখলাম হলো কি পক্কা। এই সকল উদাহরণ আসতে আসতে দেখো দুইটা ধ্বনি কি হয়েছে এক চলে আসছে। ওকে এটাই হলো কি ভাইয়া সমীভবনের রুলস। ওকে সমীভবনের নিয়ম। তারপরে দেখো একটা কথা হলো অন্ত, এটা লাস্টে পরিবর্তন, বিষমীভবন, এই জায়গা থেকে এটা প্রশ্ন আসবে। বিষমীভবন তোমাদের প্রশ্ন আসবে। দেখো বিষমীভবনটা কি ভাইয়া একটু বলো তো, বিষমীভবন। দেখো বিষমীভবন দুটি কি হয়েছে সমবর্ণের একটি, দেখো দুটি সমবর্ণের যদি কি হয়েছে একটি অপরিবর্তনকে বিষমীভবন বলে। তাহলে দুইটি কি সমবর্ণ, অর্থাৎ আমি কিন্তু একটা কথা মনে রাখবো ব্যঞ্জন বর্ণ, দুটি সমবর্ণর যদি একটি পরিবর্তন হয় তাহলে কি বলা হয় বিষমীভবন। এটা তোমাদের পরীক্ষাতে আসবে।
তোমাদের কিন্তু বিষমী ভবন পরীক্ষাতে আসবে, আমি বলে দিচ্ছি বিষমী ভবন কি আসবে। ওকে ভাইয়া, বিষমী ভবন পরীক্ষাতে আসবে। একটা কথা মনে রাখবা, সমবর্গ, অর্থাৎ আমি বললাম একটা ক আর একটা ক, যদি এই ক দুটা সমবর্ণের একটা পরিবর্তন হয়, আমি একটা সর্বদলের ন দিলাম, একটা ক দিলাম, ওকে, তাহলে যদি দুইটা সমবর্ণের একটা পরিবর্তন হয় তাহলে কি সেটা হলো বিষমী ভবন। যেমন একটা কথা মনে রাখবা, দুইটা সমবর্ণের কি হলো একটা পরিবর্তন হলে তাহলে কি হয় সেটা বিষমী ভবন। এখন দেখো আমি বললাম হলে লাল, একটা উদাহরণ দিলাম কি ভাইয়া, দেখো দেখো দুইটাই কিন্তু একই বর্ণ হয়ে গেল নাল। দেখো দুইটা পরিবর্তে কি হলো একটা পরিবর্তন। এমন যদি তুমি ওই যে সরাগমে যাও তাহলে কিন্তু কি আদি সরাগম। ওকে ভাই, এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাদের একটু ভাবতে হবে। তাহলে একটা কথা মনে রাখবা, আর যদি সরাগম যখন করলাম তখন হলো স্বরবর্ণের পরিবর্তন, যখন আমি কি সমীভবন করব তখন হলো কি ব্যঞ্জন বর্ণের পরিবর্তন। একটা কথা মনে রাখবা। তাহলে দেখো আরেকটা উদাহরণটা একটু বলাও। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ তোমরা, আমি একটা সঠিক ভালো একটা ছোট আমের, দেখো আমি কি একটা উদাহরণ দিলাম, আলমারি। দেখো আমি দিলাম, আমি একটা উদাহরণ দিই কি আলমারি। কি বললাম, আলমারি। এখানে দেখো, এখানে দেখো আলমারি লেখছি। হ্যাঁ সুন্দর, সবাই আনসার দিচ্ছ। দেখো একটা উদাহরণ দিচ্ছি কি আমি আলমারি। দেখো আল কি একটা ল, দেখো আল, আলের জায়গায় কি হয়ে গেল আর মারি। তাহলে দেখো কি হলো ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হলো। ক্লিয়ার বুঝছো নাকি? দেখো এটা কি ক্লিয়ার বুঝছো নাকি জানাও। তাহলে দেখো কি হলো ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হলো, তাহলে কি হবে ভাইয়া, সেটাই হলো কি, এইটা হলো কি মনে রাখবা বিষমী ভবন। তাহলে দুটি স্বরের পরিবর্তে যদি একটা পরিবর্তন হয় সেটা হলো বিষমী ভবন। ওকে, হ্যাঁ বর্দা থেকে বদ্দা। ওকে সুন্দর ভাইয়া, বুঝতে পারছো তোমরা? ওকে পক্কা পাক্কা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সবাই অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে এটা কি বুঝতে পারছো নাকি একটু বলো। বিষমী ভবন বুঝতে পারো, দুটি স্বর যদি একই স্বর হয় একটি পরিবর্তনকে কি বলা হয়, বিষমী ভবন বলা হয়। দেখো আমি পরে এখন উদাহরণে চলে যাব। দেখো আচ্ছা দেখো, আমি এটাকে শিখি ব্যঞ্জন বিকৃতি, এটাকে শিখি ব্যঞ্জন চুক্তি। দেখো তিনটা জিনিস আছে, ধ্বনি বিপর্যয়। দেখো ধ্বনি বিপর্যয় কাকে বলে, কেউ একটু বলতে পারবা? যদি বলতে পারো জানাও, যদি একদম একবারে সহজ একটা বিষয়, ধ্বনি বিপর্যয়। দেখো ধ্বনি বিপর্যয়টা কি, যদি কি, আচ্ছা ব্যঞ্জন বিচ্যুতি, আমি একটা কথা মনে রাখবো, আমি বললাম লাল, হয়ে গেল কি গাল, হয়ে গেল কি গাল। দেখো কি ব্যঞ্জন বিকৃত, আমি বললাম লাল লাল ফুল, হয়ে গেল গাল গাল ফুল। বাক্য কি পরিপূর্ণ হলো না, এটা হলো ব্যঞ্জন বিকৃত। ওকে মনে রাখবা। ওরা কি ব্যঞ্জন দ্বিত্ব দৃশ্যর। দেখো ব্যঞ্জন দ্বিত্ব মানে দুইটা ধ্বনি, একটা চল চল হয়ে গেল চলাচল, চল চল, চল হয়ে গেল চল। ওই যে কিন্তু আবার কিন্তু ওই যে সরে একটার সাথে সবসময় মনে রাখবা, একটার সাথে কি, একটার সাথে একটা আর একটা কানেক্টেড ভাইয়া। ওকে মনে রাখবা এই জিনিসটা। দেখো আর ধ্বনি বিপর্যয়, এটা কি মনে রাখবা, ওই যে ধ্বনি ধ্বনি পরিবর্তনের মাধ্যমে মতোই ধ্বনি বিপর্যয়, এটা কি একটা দেখে নিবা। ওকে বইয়ে আছে ধ্বনি বিপর্যয়টা একবারে সোজা দেখে দিবা, এটা কি ধ্বনি কখন পরিবর্তন হবে, তাহলে কি ধ্বনি বিপর্যয় হবে। ওকে তারপরে দেখো অন্তহিত, এটা আবার পড়লাম কিন্তু এটাও কি আমি তো আগেই পড়ছি, এটাও কিন্তু ব্যঞ্জন বিকৃতি আগে পড়লাম। যদি কি ব্যঞ্জন বর্ণে পরিবর্তন হয় অন্য ব্যঞ্জন বর্ণ আসে তাহলে কি ব্যঞ্জন বর্ণ বিস্তৃতি বলা হয়। ওকে দেখো, ওকে তারপরে দেখো, ওকে ক্লিয়ার বলছো। দেখো তারপরে দেখো আমরা কি শিখবো, এখন আমরা শিখলাম দেখো যুক্ত বর্ণ। দেখো দেখো এটা হলো কি, যে যে বর্ণের কি হয়েছে সমন্বয়ে এই যুক্ত বর্ণ হয়, তাহলে কি একটা আমরা এখন আমরা ডাইরেক্ট ভাই কিসে চলে যাব, উদাহরণে চলে যাব। একটু বলো, একটু কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হবে, একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হবে, একটু কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হবে। প্রথম প্রশ্ন একটু কমেন্টের মাধ্যমে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও ভাই কোনটা হবে, প্রথম প্রশ্ন কোনটা হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দেখো ভাইয়া, প্রথমটা কি হবে, প্রথম এটাকে ভাঙলে কোন যুক্ত বর্ণ পাওয়া যায় একটু বলো ক্লিয়ার। ওকে ক,
সহযোগ ন, দেখো সবাই একটু জানাও, সবাই একটু বলো ভাইয়া, সবাই একটু বলো। মাহফুজ বলেছেন ক, একটু সবাই বলো, প্রথম প্রশ্নটা একটু সবাই বলো। ওকে ভাইয়া, আয়েশা সিদ্দিকা বলছে সহযোগ ন, ওকে। তাহলে প্রথম প্রশ্নটা একটু বলো ভাইয়া, কি হবে প্রথম প্রশ্নটা, কি হবে একটু জানাও সবাই। ওকে ভাইয়া, তাহলে প্রথম প্রশ্নটা রাইট অ্যান্সার হলো ক। ওকে, দেখো আমি পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন, দেখো কি বলা হয়েছে, বর্গীয় এবং অন্তস্থ ব বর্গের মধ্যে কিসের পার্থক্য নেই। দেখো বিন্যাসের পার্থক্য নেই, আবৃত্তির পার্থক্য নেই, অবস্থার পার্থক্য নেই, উচ্চারণের পার্থক্য নেই। দেখো বর্গীয় আর হলো কি ব। এখন এটা বলো, এটা কি হবে ভাইয়া, বিন্যাসের নাকি কি আকৃতির। বর্গীয়, বর্গীয় এবং অন্তস্থ ব, অন্তস্থ ব, বর্গীয় এবং অন্তস্থ ব এর মধ্যে কিসের কোনো পার্থক্য নেই। বলো বিন্যাসের কোনো পার্থক্য নেই নাকি কিসের কোনো পার্থক্য নেই ভাইয়া, বলো এই প্রশ্নটা বলো। দুইয়ের দুই বলো, দুই। দুই নম্বর প্রশ্নটার অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও, দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া, দুই নম্বর প্রশ্নের একটু অ্যান্সারটা দিয়ে দাও। দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দাও, দুই। দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা কেউ দিবা, দেখো দুই নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও ঝটপট ভাইয়া, দ্রুত একটু দাও, দেখা যায় তাহলে কি বিন্যাসের, আকৃতির, অবস্থানের, উচ্চারণের। দেখো তাহলে হবে ভাইয়া কি, উচ্চারণের। ওকে, হবে কি উচ্চারণে, মনে রাখবা। দেখো পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা আমরা কিন্তু পড়ছি বাংলা ভাষার দীর্ঘস্বর কয়টি। ওকে ভাইয়া, দীর্ঘস্বর কয়টি, প্রথম পেজে পড়ে এলাম। বাংলা ভাষার দীর্ঘস্বর কয়টি, প্রথম পেজে কিন্তু আমরা পড়ে আসলাম দীর্ঘস্বর কয়টি। ওকে ভাইয়া, দীর্ঘস্বর কয়টি, 60টি। ওকে, মনে রাখবা, 3টি। ওকে ভাইয়া, দেখো ভালোভাবে একটু দেখো। ওকে দেখো, তাহলে কত হবে, সি। ওই দেখো ভাইয়া, এটা দেখো 3 নম্বরের অ্যান্সার দাও দ্রুত, এত বড় লাইভ। দেখো ভাইয়া দ্রুত, বাংলা ভাষার দীর্ঘস্বর বর্ণের সংখ্যা কত। দেখো আমি একটু প্রথম থেকে ঘুরে আসি অনেক দূরে। দেখো আমি এই যে, এটা কিন্তু তোমাদের ছিল দীর্ঘস্বর। দেখো কয়টি, আমরা সব সময় কি করব, বাস্তব প্রমাণ ভাইয়া, আমরা বাস্তব নিয়ে কথা বলবো। ওকে, সবসময় আমরা কি করব, আমরা বাস্তব নিয়ে কথা বলবো। দেখো দীর্ঘস্বর, হ্রস্বস্বর আমরা পড়ে আসলাম। হ্যাঁ, দীর্ঘস্বর, হ্রস্বস্বর কি করলাম, পড়ে আসছি। দেখো তারণজাত, স্পর্শ, এই যে দেখো স্পর্শ, সবকিছু কিন্তু আছে। হ্রস্বস্বর 4টি, দীর্ঘস্বর কয়টি ভাইয়া, 7টি। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে, মনে আছে, মনে পড়ে নাকি দেখো। ওকে, তাহলে 7টি। দেখো দীর্ঘস্বর কয়টি, 7টি। আমি চলে যাই, গরম লেগে গেছে রে, প্রচুর গরম। দেখো তাহলে কয়টি হবে ভাইয়া, বাংলা ভাষায় দীর্ঘস্বর কয়টি। ওকে 7টি, এটা মনে রাখবা, 7টি অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে, পরে প্রশ্ন চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্ন, অল্প পান অঘোষ কয়টি, বলো অল্প পান অঘোষ দ্বন্দ্বিত বর্ণ কয়টি। এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলোই পরীক্ষার মধ্যে পাবা, এগুলোই পরীক্ষার মধ্যে পাবা। দেখো এটা একটু অ্যান্সার দাও। অঘোষ, অঘোষ কি, আমি তার কিন্তু এক আর কি, 2 হলো অঘোষ। তাহলে দেখো অঘোষ কয়টি, কি আছে, দেখো রে ভাই, 2টা, মনে রাখবা। ওকে, দেখো পরে প্রশ্ন চলে যাই, তাড়াতাড়ি দেখো, নিচের কোনটি অল্প বন্ধন নয়। এটা একটু অ্যান্সার তোমরা দাও ভাইয়া, দ্রুত একটু অ্যান্সার তোমরা দাও পরীক্ষার। দেখো একটু দ্রুত অ্যান্সারটা দাও। দেখো কি আছে, নিচের কোনটি অল্প বান্ধনীয়। তোমরা কিন্তু জানো অল্প পান হলো কি, 1 আর কত, 1 আর 3 অল্প পান। তাহলে দেখো ক খ গ ঘ, হলো না, 4 নম্বর আছে ঘ। তাহলে ট ঠ, এটাও 2 নম্বর আছে, হলো না। তারপরে দেখো প ফ, তাহলে প কিন্তু 1 নম্বর, ত থ, থ কিন্তু 2 নম্বর। তাহলে কি 2 2 4, তাহলে হবে কোনটা ভাইয়া, প। অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হলো প। ওকে, বি নম্বর, সরি, থ্যাংক ইউ, যে অ্যান্সার দিতে পারছো তাকে ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে দেখো নিচের কোনটি বর্ণগুলো মহাপান ধ্বনির উদাহরণ। দেখো মহাপান, তাহলে কি আমি জানি কি 2 ও কি 4 হলো মহাপান। দেখো খ একটা মহাপান, 4ও কি একটা মহাপান, ছ একটা কি 2 নম্বর বর্ণ, প্রথমটাই রাইট অ্যান্সার। আর এটা কি নাসিক্য, দেখো এটা হলো কি নাসিক্য, এটা হলো ত বর্গীয় বর্ণ। ওকে, দেখো তাহলে কি ভাইয়া, রাইট অ্যান্সার হলো কি ক নম্বরের রাইট অ্যান্সার। ওকে, ক।
দেখো, ওকে, যেগুলো পড়াচ্ছি পরীক্ষাতে ইনশাল্লাহ ওগুলোই গেলে প্রশ্ন থাকবে। আজকে তোমাদের বেসিক ক্লাস, ওকে, বেসিক নিয়ে আলোচনা করতেছি। তাহলে দেখো পরে তো দেখো, এটা কি, এটা কিন্তু সবাই জানো, র বর্ণকে কি বলা হয়? কম্পন জাত ধ্বনি। আচ্ছা, কম্পন জাত, এটা কি পড়বো ভাইয়া? যা আগেই কিন্তু আমরা ক্লিয়ার। তাহলে কি রাইট আনসার কি? কম্পন জাত। ওকে, দেখো পরে প্রশ্ন, পরে প্রশ্নটা কোনগুলো জিহ্বামূল। আচ্ছা, এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দাও। জিহ্বা, কোনগুলো জিহ্বামূল ধর্মে? কোনগুলো জিহ্বামূল? প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষার হলে, এটা কিন্তু আসতে পারে পরীক্ষার হলে। দেখো তাহলে কি কোনগুলো জিহ্বামূল? এটা কি আমি জানি কি কণ্ঠ, ওকে, কণ্ঠ। এটা কি তালব্য, ওকে, তালব্য। তাহলে এটা কি? দেখো মূর্ধ, এটা কি ওষ্ঠ। তাহলে দেখো এই যে আমি বললাম কি, ট বর্গীয় বর্ণকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য শব্দের অর্থ কি ভাই? তালব্য শব্দের অর্থ কি? জিহ্বামূল, মনে রাখবা, ওকে। তালব্য শব্দের অর্থ জিহ্বা। দেখো তাহলে কি হবে? ওকে ভাই, তাহলে কি হবে? ওকে দেখো, ওকে 7 8 নম্বর দেখো, 8 নম্বর তাহলে কি হবে ভাইয়া? 8 নম্বর কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। 8 ক নম্বর তো জীবনও হবে না, এটা হলো কি কণ্ঠ, ওকে, কণ্ঠধ্বনি। তাহলে কি 8 নম্বর হবে এটা। তোমরা দেখো সব পারবা ভাই, সব। আমরা কি যাই আনসার করি না কেন পারবো ইনশাল্লাহ। দেখো কোনটি, দেখো এইটা দেখো তো, কোন মাত্রাগুলো, বর্ণগুলো মাত্রা হবে না, এটা একটু বলো তো। এইটা একটু বলো, কোন বর্ণের মাত্রা হবে না? এমনি কিন্তু এটা জানো। 8-এর ক, ওকে, থ্যাংক ইউ। দেখো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, লেকচার অনুযায়ী তো শুরু করছিলাম, এখন বর্ণ তো শেষ হচ্ছে আজকে। প্রথম তো একটু আলাদা কথা বলছি ভাইয়া। দেখো তাহলে দেখো, এটা তো আজকে কথা বললাম বর্ণ নিয়ে, ওকে। 9 নম্বর দেখো তাহলে কি হবে? কোন দুটি বর্ণের কি নাই? মাত্রা নাই, এটা বলো তো। মাত্রাহীন বর্ণ কয়টা? তোমরা কিন্তু জানো। তাহলে দেখো 9 নম্বর কি হবে ভাইয়া? এই দুটো বর্ণের কি নাই? মাত্রা নাই, যদিও এটাকে যৌগিক স্বর, স্বরেয়া প্লাস কি থাকে? রস্বই ভাঙলে হয়, ওইকারকে ভাঙলে পাওয়া যায়, ওকে। দেখো তাহলে কি, কোনটা হবে? ঘ নম্বর। দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ভাইয়া? ওকে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় ভাইয়া? দেখো ভাইয়া, বর্গীয়কে কে, হ্যাঁ হ্যাঁ, বর্গীয় বর্গকেই বলা হয়, সে হলো কি কণ্ঠ, বা কণ্ঠ না, সরি, তালব্য, ওকে, তালব্য। তাহলে দেখো ব্যঞ্জন বর্ণের কি হলো? দেখো এটা একটু অ্যান্সার দাও, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমি কিন্তু বলছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার? কি বললাম? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কি? ফলা, ওকে। আরো কিন্তু বলা হয়েছে ভাই, ফলা চিহ্ন হলো 6টি, কার চিহ্ন কয়টি? 10টি। একটা বর্ণে কার নাই, তার নাম স্বরেয়া, তার নাম হলো কি ভাইয়া? এটা বলা হয়েছে লিলিন বর্ণ, ওকে। দেখো এর থেকে তোমাদের পরীক্ষাতে এর থেকে কমন কি পেতে চাও ভাইয়া? এইসব প্রশ্নই আসবে। দেখো পরে প্রশ্ন চলে যাই। দেখো কোন দুটি যৌগিক স্বর ভাই? এটা আর তোমাদের থেকে কি অ্যান্সার দেবো? সবই পারবা না, ওকে। দেখো, দেখো, ওকে, দেখো, দেখো ভাইয়া, দেখো 11 নম্বরটা একটু অ্যান্সারটা দিয়ে দাও তোমরা। 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে দাও। একটা প্রশ্ন এই অধ্যায় থেকে যদি কি এখান থেকে প্রশ্ন আসে, আমি 100% কমন পেতে হবে আমার, 100% কমন পেতে হবে। এর থেকে বেশি কঠিন প্রশ্ন হবে না, ওকে। নিচে কোনটি যৌগিক স্বর? তাহলে দেখো এই যে ভাইয়া, যৌগিক স্বর কোনটা? ক নম্বর। দেখো তাহলে কয় নম্বর হবে ভাইয়া? 2 নম্বর, ওকে। দেখো ক নম্বর হবে? পরের প্রশ্ন চলে যায়, 12 নম্বর প্রশ্ন। দেখো, দেখো বিসর্গ ধ্বনিটির নিচে কোন হয়? দেখো বিসর্গ ধ্বনিটি বর্ণের কোন রূপ? দেখো বিসর্গ ধ্বনিটি কি হয়? এটা একটু, এটা একটু অ্যান্সার দাও তোমরা। 12 নম্বর একটু অ্যান্সার দাও। বিসর্গ ধ্বনিটির নিচের কোন বর্ণের একটি রূপান্তর? দেখো স, স, ম, নাকি হ? এই তিনটা শখ কিন্তু কি ভাই? এই তিনটা কি? এই তিনটা হলো কি? শীষ ধ্বনি, কিন্তু শীষ। দেখো এই শীষ ধ্বনি কি হয়? এটা একটু অ্যান্সার দাও। 12 নম্বর একটু অ্যান্সারটা দাও। 12 নম্বর কি হবে ভাইয়া? কোন, দেখো বিসর্গ ধ্বনি বর্ণের নিচে কোন বর্ণের একটি রূপাংশ? দেখো কি হবে? 12 নম্বর অ্যান্সারটা তোমরা দাও ভাইয়া একটু। বিসর্গ ধ্বনির রূপ কোনটা? 12 নম্বর অ্যান্সারটা একটু দাও। 12টা নম্বর, 12 নম্বরের অ্যান্সারটা একটু দাও দ্রুত ভাইয়া, দ্রুত। আর আমরা কিছু প্রশ্ন সলভ করবো। দেখো দ্রুত 12 নম্বর অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। কি হবে ভাইয়া 12 নম্বর? দেখো 12 নম্বর তাহলে হবে কি ভাইয়া?
রাইট অ্যান্সার হবে হ। ওকে, এটা মনে রাখবা, মুখস্থ। দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো সহজ প্রশ্ন, এই যে দন্তবর্ণ কয়টি? আর কি শিখাবো তোমাদের ভাই? পাঁচটা। দন্তবর্ণ কয়টি? পাঁচটি। তাহলে এই দন্তবর্ণ কি কি, যেটা দাঁতের থেকে উচ্চারণ হয়? ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ, তারপরে কি দন্তন্য। এই পাঁচটা হলো দন্তবর্ণ। ওকে, মনে রাখবা। ওকে, মনে রাখবা ভাইয়া, মনে রাখবা। দেখো পরের প্রশ্ন চলে যাই। খাঁটি বাংলা শব্দ উচ্চারণ রয়েছে কোনটি? খাঁটি সামনা, খাঁটি বাংলা। ওকে ভাই, যেহেতু খাঁটি বাংলা না আমরা পড়ি নাই এখনো, স্কিপ করলাম প্রশ্নটা। দেখো স্কিপ পোস্ট, স্কিপ করলাম প্রশ্নটা। দেখো এইটা বলো। দেখো এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া। বাংলা বর্গীয় ধ্বনি কয়টি? এটা যদি না পারো কতবার পড়লাম। ওকে, এর থেকে প্রশ্ন কঠিন হবে না। ওকে, কিন্তু হাজার কঠিন হলেও কি করবে ভাই, তুমি পারবা 25টি। ওকে দেখো, এর থেকে সোজা প্রশ্ন হবে, এর থেকে সোজা প্রশ্ন হবে না, এর থেকে কঠিন প্রশ্ন হবে না আশা করি। এখান থেকে কমন পাবা, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, মাস্ট বি দুইটা। দুইটার মধ্যে তোমাদের দুইটাই কমন পড়বে ইনশাল্লাহ। যেটা পড়ালাম ইনশাল্লাহ দুইটাই কমন পড়বে। দেখো পরের প্রশ্ন আমি চলে যাই। দেখি আছে ওই ধ্বনির স্বরধ্বনিক রূপ কি? দেখো ওই, আরে ভাই এটা আর কি বলবো, একবার দেখলেই আমি পারবে। এটা হলো ওই কি, যৌগিক স্বরধ্বনি। স্বরে প্লাস রস্যউ ভাঙলে কি হয়? এটা হয়। দেখো 16 নম্বর কি হবে? যৌগিক স্বরধ্বনি। এটা দ্রুত অ্যান্সারটা দিয়ে দিলাম ভাইয়া। দেখো খুব কম লাগছে, খুবই। দেখো কি, তাহলে দেখছো এর থেকে কি, এর থেকে সোজা প্রশ্ন কোথা চাও? এগুলো সব কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো পরের প্রশ্ন চলে যাই। দেখো এটা কিন্তু পড়ছি, যৌগিক স্বরধ্বনি কয়টি? এটা কিন্তু পড়ছি। দেখো ভাইয়া, যৌগিক স্বরধ্বনির প্রতীক কয়টি? এটা কিন্তু পড়ে এলাম। ওকে, তাহলে দেখো এটা তোমরা জানো। কি পড়বো আর ভাই, সবই সবই পড়া, সবই শেখা, সবই জানা। দেখো যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? আরে আল্লাহ, দেখো এই যে, দেখো যৌগিক স্বরধ্বনি প্রকৃত স্বর। ওকে, এর থেকে কি সহজ চাও ভাই? এর থেকে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। এই ভাষার এই চারটে কি? দেখো কোনটা হবে? এই প্রশ্নের অ্যান্সার তোমরা দাও। 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দ্রুত দিয়ে দাও। ওকে, তাহলে কি হবে ভাইয়া? ধ্বনি। দেখো এটা দেখো, কোনটি মূল স্বরধ্বনি নয়? ভাইয়া কোনটি মূল স্বরধ্বনি নয়? দেখো এটা হলো যৌগিক, লিখেই দিছে। তাহলে দেখো কোনটি মৌলিক স্বরধ্বনি নয়, একটা হবে কিন্তু মৌলিক কথাটা আসবে, কিন্তু তোমাকে এটা অ্যান্সারটা দিয়ে দিছে ভাই। দেখো কি ভাই, আমি সবই পারবো। কণ্ঠ বা জিহ্বা মূল কয়টি? এটা যদি না পারো ভাইয়া, তাহলে এটা হলো 5টি। তুমি যেটাই অ্যান্সার দাও, ওকে ভাইয়া, তুমি যেখানেই যাও, বিশ্ববিদ্যালয় যেখান থেকেই প্রশ্ন করে, দেখো জিহ্বা মূল বর্ণ কোনটি? তাহলে কি ত থ দ থ দন্তেন্য জিহ্বা মূল না, ক খ গ ঘ, এটা হলো কণ্ঠধ্বনি। তাহলে কি স ছ জ ঝ, তাহলে দেখো জিহ্বা মূল বর্ণ, জিহ্বা মূল বর্ণ কোনটি? দেখো এটা কেউ, এটা কি জিহ্বা মূল কোনটা? বা এখানে কি রাইট অ্যান্সার নাই। ওকে, কোনোটাই নয়। দেখো পরে প্রশ্ন চলে যাই। দেখো পরে প্রশ্ন কোনটা দেবে, এটা দেই। ওকে, এটা ছেড়ে গিয়ে দেখো কোন চারটি ধ্বনি উষ্ম ব্যঞ্জন? দেখো তাহলে উষ্ম ব্যঞ্জন 3 সহ। ওকে, এটা মনে রাখবা। উষ্ম ব্যঞ্জন বা শীষ ধ্বনি একই, পুষ্প ব্যঞ্জন বা শীষ ধ্বনি একই। 24 নম্বর উষ্ম বর্ণ বা শীষ ধ্বনি একই। আমি যে প্রশ্নই যাই ভাই, তোমরা সবই পড়ানোর মধ্যে পারবা। ওকে, বাড়ির যাই একটু ট্রাই করবা। বাড়িতে দেখো কোন বর্ণমালা দুটি কি হয়েছে ধ্বনি উচ্চারণের পার্থক্য নেই? কোন দুটি ভালো পার্থক্য নয়? দেখো এই যে এই দুইটার কোনো পার্থক্য নাই। দেখো কি, আমি বললাম রং, আমি কি বললাম? রং, আমি বললাম রং। ওকে, একই অর্থ ভাইয়া। তাহলে কি এই দুটা বর্ণের কোনো পার্থক্য নাই? দেখো একই। তারপরে প্রশ্ন ধ্বনির ভেদে কি হয়? হাত বা জিহ্বা, এরা এরা পড়ানো হয় নাই। পরে প্রশ্ন চলে যাই। দেখো ওই ধ্বনি স্বর, দেখো এটা কি পারার কথা? যৌগিক স্বরধ্বনি। এর থেকে আর কত প্রশ্ন কঠিন যাও ভাই? এর থেকে কঠিন প্রশ্ন হবে না, আবার এর থেকে সোজা প্রশ্ন হবে না। ওকে, তাহলে দেখো আমরা আর একটা প্রশ্নের অ্যান্সার দেবো। দেখো কি হচ্ছে বাংলা বর্ণমালার লিপি রূপ পদ্ধতি। দেখো কি হচ্ছে, খ্রিস্টাব্দ, সংস্কৃত, ব্রাহ্মণ নাকি অষ্টিক? দেখো এটা 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 অ্যান্সার তোমরা পড়ানো হয় নাই, পারবা না। দেখো পরে প্রশ্ন চলে যাই। দেখো টপ টপ সমান সমান টপা টপ, এটা কি? এইটা যদি না পারো এই অ্যান্সারটা তোমরা একটু দাও। টপ টপ টপা টপ, এই অ্যান্সারটা দেখো। এই যে কি, আমি বলছিলাম কি বাক্যের মধ্যে যদি কি থাকে, দুইটা বাক্য এক জায়গা থাকে, তাহলে কি দুইটা বাক্য থাকে, একটা বাক্য কি হয়েছে স্বরে আদি আনলাম, তাহলে কি অসমীভবন, সমীভবন?
নাকি কি? দেখো বিষমী ভবন, এই অ্যান্সারটা তোমরা একটু দাও। 29 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দাও। 29 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দাও। এটাই শেষ, এটাই শেষ। তোমরা একটু অ্যান্সারটা দাও ভাইয়া। 29 নম্বর, 29 নম্বর অ্যান্সারটা তোমরা একটু দিবা। দেখো আচ্ছা, বিষমী ভবন আমি কাটা দিলাম। সর্বপ্রথম বিষমী ভবন কাটা হবে না। বিষমী ভবন শব্দের কি হয়, শরীর একটা শব্দ পরিবর্তন হয়। বিষমী ভবন আমি কাটলাম। লাও, তাহলে এই তিনটার মধ্যে তোমরা একটা অ্যান্সার দাও। সমীভবন, আচ্ছা সমীভবন আমি কি করলাম? সমীভবন হলো দুইটা বর্ণের পরিবর্তন, যদি একটা পরিবর্তন হয় তাহলে সমীভবন, আমি এটাও কাটলাম। আর ব্যঞ্জন ভিত্তিতে কি একটা বর্ণের আলাদা হবে তাহলে কি? অসমীভবন। ওকে, অ্যান্সার, রাইট অ্যান্সার কি? অসমীভবন। আগে তোমরা একটা কথা মনে রাখবা ভাইয়া, কাটতে শিখবা। ওকে, কাটতে শিখবা। প্রশ্ন কি? কাটতে শিখবা। অনেক কথাই আমরা আলোচনা করলাম, অনেকক্ষণই আলোচনা করলাম, প্রায় 2 ঘন্টা। দেখো তোমাদের সাথে ছিলাম। আশা করি যখনই আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলবো, যখন কি আমরা উপরে যাই, আমরা কি যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করব, এগুলো সব কি আমরা আজকে আলোচনা করলাম, দেখো পারলাম। তাহলে কি যখনই আমরা আলোচনা করব সকল বিষয় জানতে পারবো। আর বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকল চাকরি তথা বাংলাদেশের সকল জায়গায় যে পরীক্ষায় কেন না হয়, এইখান থেকে যদি কি ধনী বা বর্ণ থেকে প্রশ্ন হয়, তাহলে ভাইয়া কোথা থেকে? এখান থেকে প্রশ্ন হয়। আশা করি তোমাদের ধনী বা বিপর্যয় থেকে, ধ্বনি পরিবর্তনের থেকে বা অক্ষর বর্ণ সবকিছু থেকে একটা প্রশ্ন ভুল যাবে না, যদি সঠিকভাবে তোমরা গাইডলাইনে থাকো, আমাদের এমন ভাবে ক্লাস করো। তাহলে দেখো আজকে যেটুকু তোমাদের আমি পড়ালাম, একবারে সত্যি কথা বলবা, হাসা কথা বলবা, কোনো লুকোচুরি নাই। তোমাদের কি বোঝাতে পেরেছি, কি বোঝাতে পারি নাই, এই কথাটা একটু বলো। তোমাদের কি বোঝাতে পারছি নাকি বোঝাতে পারি নাই? আশা করি সামনের ক্লাসগুলো একদম ইজি হবে। বিশেষ করে ব্যাকরণ অংশের মধ্যে যেটা সব থেকে তোমার কাছে কঠিন, আমার কাছে মনে হয় সব থেকে, আমার কাছে এটা সোজা। আমি সোজা মানে তুমি সোজা। আমি যদি সোজা হই তুমি সোজা হবে। একটা মনে রাখবা, একটা নৌকার সামনে যেদিকে যায় পিছনের দিকে যায়। তুমি কি আমার কাছে পড়তেছো বা আমাদের কাছে পড়তেছো, আমরা তোমাদের কাছে নিয়ে যাব কোথায়? উচ্চ পর্যায়ে, সব থেকে উচ্চ পর্যায়ে। তোমরা সেকেন্ড টাইমে দিবা এই জগন্নাথের চান্স পায় বসে আছো। আশা করি এখান থেকে আসবে। এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ক্লাস তোমাদের কি আমি কি বোঝাতে পেরেছি, কি বোঝাতে পারি নাই, বা যেটুকু বোঝা যায়, একটা মানুষ তো সবকিছু বোঝাতে পারে না ভাই। একটা যেটুকুই বুঝাইছি, তুমি কি সঠিকভাবে বুঝতে পারছো নাকি? এর মধ্যে থেকে যেটুকু পড়ালাম, এর মধ্যে থেকে কি প্রশ্ন আসলে তুমি সত্যি বলো, হাসা কথা বলো, তুমি কি পারবা কি না? এর মধ্যে থেকে যদি প্রশ্ন আসে, তুমি পারবা নাকি বলো? ভাইয়া প্রচুর গরম, প্রচুর গরম আজকে। বাংলাদেশের তাপমাত্রা এত তাপমাত্রা, বাংলাদেশে একটা কথা মনে রাখবো, সব থেকে তাপমাত্রা বেশি চুয়াডাঙ্গা এখন বর্তমান, তারপর রাজশাহী। ঢাকারই যে অবস্থা দেখো। আচ্ছা, বাচ্চারা সবাই ভালো থাকবে, গুড নাইট। ওকে, সবাই ভালো থাকবে। ওকে ওকে, স্লো হলে ভালো ছিল। আসলে দেখো, এমন একটা বিষয় 1 ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব না ভাই। সেইটাকে একটু যখন আমরা সমাস করবো, কারক করবো, তখন স্লো ভাবে, তোমরা না বললেও আমরা স্লো ভাবে পড়াবো, কারণ এই বিষয়টা কঠিন। কিন্তু আজকের বিষয় হাজার কঠিন হলেও তুমি বোঝার মতো, তুমি পারবা। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবো। আর সবাই ভালো থাকবে, একটা কথা মনে রাখবা, সবাই শেয়ার করো। সবাই শেয়ার করে বন্ধুদের মধ্যে দাও। আর এরপর থেকে পেইড ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, এরপরে পেইড ব্যাচে দেখা যাবে। যারা ভর্তি হও না এখনো, ভর্তি হয়ে যাও। আর সামনে কি কিছু কিছু মজার মজার তথ্য পেতে আমাদের সাথে সবসময় কি কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো। আর কি আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। তোমরা কি সামনে ভালো কিছু পেতে যাচ্ছ। আশা করি যেটুকু, সবাই তো কমেন্ট করতে তো ভাইয়া যেটুকু বলালেন ভালো লাগছে, ভালো লাগছে। আশা করি পরেরটুকু আরো বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।